নমস্কার। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। সে বিষয়টি হচ্ছে delineate variable. What is the actual meaning of delineate? Delineate is nothing but to describe precisely, or describe something or anything perfectly or precisely. সেটাকে সাধারণভাবে বলা হচ্ছে delineate। এটার আর অন্য কোনো টেকনিক্যাল বিষয় নেই। তাহলে আমাকে বলা হচ্ছে হোয়াট ইজ ডেলিনিয়েট? ডেসক্রাইবিং বা ডেসক্রাইব পারফেক্টলি অর প্রিসাইসলি, দিস ইজ কল্ড ডেলিনিয়েট। আজকে আমরা আলোচনা করব যে এই ভেরিয়েবল, একটি রিসার্চে ভেরিয়েবল বিষয়টা কি, এবং এই যে আমাদের যে আজকে আলোচ্য বিষয় ডেলিনিয়েট করতে গিয়ে আমাকে কি কি আলোচনা করতে হবে। এই ভেরিয়েবলকে আমরা ডেসক্রাইব করার জন্য, পারফেক্টলি ডেসক্রাইব করার জন্য আমরা যে জায়গাগুলোকে লোকেট করব বা আমরা আলোকপাত করব সেটা হচ্ছে কনসেপ্ট অফ ভেরিয়েবল। আজকে আমরা আলোচনা করব কনসেপ্ট অফ ভেরিয়েবল। 2 নম্বর কি? 2 নম্বর আমরা আলোচনা করব টাইপস অফ ভেরিয়েবল। নাম্বার 3 আমরা কি আলোচনা করব? আমরা আলোচনা করব কন্ট্রোলিং অফ ভেরিয়েবল। এই বিষয় কটাকে নিয়ে বা এই বিষয়গুলিকে নিয়ে আমরা পারফেক্টলি আলোচনা করার চেষ্টা করব। তার পরিপ্রেক্ষিতে আমাদের যে আজকে মূল যে অবজেক্টিভ সেটা হচ্ছে কি ডেলিনিয়েট করা। ভেরিয়েবলকে আমরা ডেলিনিয়েট করতে পারবো, অর্থাৎ ডেসক্রাইব করব পারফেক্টলি অর প্রিসাইসলি। তাহলে শুরুতেই আমরা আলোচনা করে নেব কনসেপ্ট অফ ভেরিয়েবল, কারণ ভেরিয়েবলের কনসেপ্ট সম্পর্কে আমাদের প্রত্যেককে অবগত হওয়া প্রয়োজন। ভেরিয়েবল হচ্ছে এমন একটি বিষয় যেটি প্রত্যেকটি গবেষণায় অত্যন্ত মৌলিক বা মুখ্য একটি উপাদান হিসেবে বিবেচিত হয়। প্রথমে এই যে টার্মটি ভেরিয়েবল, এই ভেরিয়েবল শব্দটি মূলত জেনারেট হয়েছে ভ্যারি শব্দ থেকে। ভেরি নয়, ভ্যারি, VARY, ভ্যারি শব্দ থেকে। ভ্যারি কথাটির অর্থ কি? ভ্যারি কথাটির অর্থ হচ্ছে যে কোনো কিছু ভ্যারি করছে, তার মানে এটা অ্যাকচুয়ালি ইন্ডিকেট করছে চেঞ্জেবিলিটি মানে চেঞ্জ হচ্ছে জিনিসটা, কোনো একটা ফ্যাক্টর বা কোনো একটা ইস্যু চেঞ্জ হচ্ছে। সেই চেঞ্জের যে ব্যাপারটি, তার যে কোয়ালিটি বা প্রপার্টিস বা অ্যাট্রিবিউট রয়েছে, সে কোয়ালিটি বা প্রপার্টিস বা অ্যাট্রিবিউট সেটি হচ্ছে চেঞ্জেবিলিটি যার রয়েছে, তাকেই সাধারণভাবে বলা হচ্ছে ভেরিয়েবল। অর্থাৎ যা ভ্যারি করে তাই ভেরিয়েবল। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, রিসার্চে ভেরিয়েবল হতে গেলে, রিসার্চে বা গবেষণায় বা যে কোনো অনুসন্ধানের ক্ষেত্রে ভেরিয়েবল হচ্ছে আমরা সেই বিষয়গুলোকে ভেরিয়েবল হিসেবে কনসিডার করব বা ভেরিয়েবল হিসেবে ধরব যেগুলি মূলত দুটো প্যারাডাইম বা প্যারামিটারের উপর ভিত্তি করে অ্যাকসেপ্টেড হবে। কি সেটা? একটা হচ্ছে প্রত্যেকটি ভেরিয়েবলই কি হতে হবে? মেজারেবল হতে হবে। অর্থাৎ যে বিষয়গুলি পরিবর্তনশীল, যেগুলো পরিবর্তন হয়, সেই পরিবর্তনশীল বিষয়গুলি, তা যা কিছু হতে পারে, যা পরিবর্তনশীল বিষয় রয়েছে, সেই পরিবর্তনশীল বিষয়গুলোকে যদি তার পরিবর্তন ধর্মিতার নিরিখে যদি আমরা পরিমাপ করতে পারি বা পর্যবেক্ষণ করতে পারি, অর্থাৎ দুটোই হচ্ছে একই উদ্দেশ্য, পর্যবেক্ষণ করা বা পরিমাপ করা। পরিবর্তনশীলতার বিষয়গুলি বা পরিবর্তনশীল বিষয়গুলি যেগুলিকে আমরা পর্যবেক্ষণ করব বা পরিমাপ করতে পারবো, সেগুলোকে সাধারণভাবে ভেরিয়েবল রিসার্চের ভাষায় বলা হয়। যেটাকে বলা হচ্ছে ভেরিয়েবল। পরিবর্তনশীল, চেঞ্জেবিলিটি থাকবে বাট মেজারেবল, বা কি বলবো, মডিফায়াবিলিটি থাকবে বাট মেজারেবল আর অবজারভেবল। অর্থাৎ যে বিষয়গুলি পরিবর্তনশীল হবে, যে বিষয়গুলি চেঞ্জ হবে, চেঞ্জের নিয়ম বা নর্মসকে ফলো করবে, সেটি হচ্ছে ভেরিয়েবল। রিসার্চে কিন্তু ভেরিয়েবল হচ্ছে এমন একটি ফান্ডামেন্টাল বা বেসিক বিষয়, যে বিষয়টি সম্পর্কে আমাদের কনসেপ্ট থাকা খুবই প্রয়োজন। কারণ এই যে ভেরিয়েবল, আমরা রিসার্চের জন্য বা গবেষণার জন্য যে প্রবলেম আমরা আইডেন্টিফাই করি, সে প্রবলেমকে আইডেন্টিফাই করার সময় আমাদের কতগুলি উদ্দেশ্য থাকে।
বা আমরা কোনো পরিস্থিতিতে বা কোনো ডিফিকাল্ট সিচুয়েশানে আমরা নিজেরা যখন ফেস করি বা আমরা যখন পড়ি, সেই ক্রাইসিস থেকে নিজেদেরকে ওভারকাম করার জন্য বা আমাদের ডিফিকাল্ট প্রবলেমগুলোকে আমরা ওভারকাম করার জন্য বা সলভ করার জন্য আমরা কি করি, সেখান থেকে কিছু না কিছু ডিসিশানস বা সেখান থেকে কিছু না কিছু ওয়ে আউট বের করার চেষ্টা করি, যে ওয়ে আউট বা যে ডিসিশানের উপর ভিত্তি করে আমরা সে পার্টিকুলার প্রবলেম বা সেই রিয়ালাইজ প্রবলেম বা আইডেন্টিফাই প্রবলেমটাকে আমরা সলভ করতে পারবো। তো সেই প্রবলেমটা জেনারেট যে হয়েছে বা যে প্রবলেমটা আমরা ফিল করছি, সেখানে প্রবলেম ক্রিয়েট করার জন্য বা প্রবলেমের জন্য বা ডিফিকাল্টিসের জন্য যে প্যারাডাইম বা প্যারামিটারগুলো থাকবে বা যে ক্রাইটেরিয়াগুলো থাকবে বা যে ইস্যুগুলো থাকবে, সেই ইস্যুগুলো যদি মেজারেবল হয় এবং সেটা যদি কন্ডিশনালি চেঞ্জ হচ্ছে এবং বাট মেজারেবল হচ্ছে, তাহলে সেই ইস্যুসগুলোকে আমরা রিসার্চের দৃষ্টিকোণ থেকে আমরা সেগুলোকে ভেরিয়েবল হিসেবে কনসিডার করে থাকি বা সেগুলোকে আমরা স্টাডি করে থাকি। তো যাই হোক, আমরা কতগুলো বিষয় আমরা টেকনিক্যালি আমরা মনে রাখার চেষ্টা করব। তাহলে আমরা সাধারণভাবে বলবো যে কোনো বিষয় ভেরিয়েবল হতে গেলে কি হতে হবে, সেটা চেঞ্জেবল হবে বা মডিফায়েবল থাকবে, চেঞ্জেবিলিটি বা মডিফায়াবিলিটি। এই যে মডিফায়াবিলিটি, হ্যাঁ, চেঞ্জেবিলিটি আর মডিফায়াবিলিটি, বাট এখানে দুটো জিনিসই কিন্তু হতে হবে, চেঞ্জেবল হোক বা মডিফায়েবল হোক, সেগুলো কিন্তু মেজারেবল হবে। হ্যাঁ, মেজারেবল ছাড়া কিন্তু বিষয়গুলোকে ভেরিয়েবল বলা যাবে না। যে বিষয়গুলি পরিবর্তনশীল হবে, যে বিষয়গুলি মেজারেবল হবে, সেগুলি হবে ভেরিয়েবল। উদাহরণস্বরূপ আমরা যেমন বলতে পারি, যেমন দেখা যাক যে আমাদের যে সোসাইটি আছে, সমাজ রয়েছে, সে সমাজে আমাদেরকে কি করতে হয়, আমাদেরকে অ্যাডজাস্ট করতে হয়, সমাজে অ্যাডজাস্ট করতে হয়। এবার সমাজে প্রচুর সংখ্যক মানুষ আছে। আমি ধরে নিচ্ছি একটা ছোট্ট উদাহরণের সুবিধার্থে, ধরা যাক এটি একটি সোসাইটিটির নাম হচ্ছে এস। ধরা যাক এস নামক একটা সোসাইটি আছে। এস নামক একটা সোসাইটি আছে, যে সোসাইটিতে কি আছে, এখানে কতগুলো ব্যক্তি রয়েছে, যেমন ধরা যাক এ বি সি ডি, A1 B1, C1 D1 বা D2, E F1 F, এরকম দেখা গেল কতগুলো মানুষ আছে, কতগুলো ব্যক্তি আছে। এই ব্যক্তিগুলোর সহচর্যে গড়ে উঠেছে একটা সোসাইটি, সেটা হচ্ছে এস। দেখা গেল সোসাইটি একটা গড়ে উঠেছে। আমি বলতে চাইছি যে এই যে সোসাইটিটা বিভিন্নভাবে ইনফ্লুয়েসড হয় বিভিন্ন প্যারামিটার বা প্যারাডাইমের পরিপ্রেক্ষিতে। যেমন একটা ফ্যাক্টর হচ্ছে টাইম, একটা ফ্যাক্টর হচ্ছে টাইমটা হচ্ছে মূল বিষয়। এছাড়া হচ্ছে কি ইকোনমি, আর একটা আমি ধরে নিলাম এডুকেশন। এরকম তিনটে প্যারামিটার রয়েছে। নাম্বার 1 টাইম রয়েছে, ইকোনমি রয়েছে, এডুকেশন রয়েছে। এর পরিপ্রেক্ষিতে প্রত্যেকের এই যে একটা এনভায়রনমেন্ট, সোশ্যাল এনভায়রনমেন্ট, যে সোশ্যাল এনভায়রনমেন্টটাকে আমরা নাম দিয়েছি, দেখা গেল এসটি। এসটি বলে একটা সোশ্যাল এনভায়রনমেন্ট বলে নাম দেওয়া হয়েছে। দেখা গেল যে এসটি নামক যে একটা সোশ্যাল এনভায়রনমেন্ট আছে, বা এসটিপি বা এসটি দিচ্ছি না, এসজেড বলে একটা সোশ্যাল এনভায়রনমেন্ট রয়েছে বা সোসাইটি রয়েছে। সেখানে মানুষ কারা কারা রয়েছে, যেমন দেখা যায় কি এরকম কতগুলো মানুষ আছে, এ বি সি ডি ই এফ, A1 B1 C1 D1, এরকমভাবে অনেকগুলো মানুষ রয়েছে। এই মানুষগুলো কিভাবে প্রভাবিত হচ্ছে, এখানে এদেরকে প্রভাবিত করছে বিভিন্নভাবে, বা এই ব্যক্তিগুলির সাথে রিলেটেড ফ্যাক্টরস হিসেবে যারা ইনফ্লুয়েন্স করছে, সেটি হচ্ছে একটা টাইম, একটা ইকোনমি, একটা এডুকেশন। টাইম একটা ফ্যাক্টর, ইকোনমি একটা ফ্যাক্টর, এডুকেশন একটা ফ্যাক্টর। এই তিনটে ফ্যাক্টর প্রত্যেকটা ব্যক্তিকে প্রভাবিত করছে। কিসের ক্ষেত্রে প্রভাবিত করছে, এই যে প্রত্যেকের সাথে প্রত্যেকের কেমন সম্পর্ক হবে, প্রত্যেকের সাথে কিভাবে অ্যাডজাস্ট করবে। অর্থাৎ আমি বলতে চাইছি এই সোসাইটিতে তাদের যে অ্যাডাপ্টেবিলিটি, অর্থাৎ সোশ্যাল অ্যাডজাস্টমেন্ট, সোশ্যাল অ্যাডজাস্টমেন্ট, এই যে সোশ্যাল অ্যাডজাস্টমেন্ট, এই সোশ্যাল অ্যাডজাস্টমেন্টকে ইনফ্লুয়েন্স করছে কতগুলো কন্ডিশন। কী কন্ডিশনস, যেমন রয়েছে একটা টাইম, একটা কন্ডিশন, দ্বিতীয় একটা কন্ডিশন রয়েছে ইকোনমি, এবং তৃতীয় একটা গুরুত্বপূর্ণ কন্ডিশন রয়েছে এডুকেশন। তাহলে কি করছে, সময় একটা এত গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হচ্ছে পরিবর্তনকে ইন্ডিকেট করতে সাহায্য করে। কারণ প্রতিটা মুহূর্ত কিছু না কিছু পরিবর্তন নিয়ে আসে। পৃথিবীতে প্রতিটা মুহূর্তের মধ্য দিয়ে কিছু না কিছু পরিবর্তন আসে। সেই জন্য বলছে টাইম ইজ এ প্যারাডাইম বা প্যারামিটার।
সময় আজকে দেখা গেল যে আমরা যদি বছরের 12টা মাসকে ধরো আমি যদি ভাগ করে নিই, যেটাকে আমি 6টা সিজন হিসেবে ধরে নিচ্ছি, যেমন হচ্ছে সামার সিজন রয়েছে, উইন্টার সিজন রয়েছে, এরকম রেনি সিজন রয়েছে, এরকম আমরা ধরে নিই, স্প্রিং রয়েছে, এরকম রয়েছে, অটাম রয়েছে। তো আমি কি করলাম, আমি এরকম 12টা মাস রয়েছে, হ্যাঁ, দেখা গেল 12টা মাস কি আছে, মান্থ 1, মান্থ 2, হ্যাঁ, মান্থ 3, এরকম যতগুলো মাস রয়েছে। তাহলে এই যে মাস 1, প্রথম মাসে যে সমাজে যা অবস্থা থাকবে, প্রথম মাসে মানুষেরা যেমন ক্রিয়া প্রতিক্রিয়া করবে, প্রথম মাসে মানুষেরা যেমন ভাবনা চিন্তা করবে, প্রথম মাসে মানুষেরা যেমন ইকোনমিক ট্রানজাকশান করবে, একই রকমের কাজ কি দ্বিতীয় মাসেও করবে? কম্পালসারিলি হবে? এটা কখনোই বলা যাবে না যে হবে না, আবার এটা কখনোই বলা যাবে না যেটা হবে। ঠিক আছে, এখানে যে আমরা 3টে জিনিস নিয়েছি, যে শিক্ষার জন্য কি হচ্ছে, তাদের সিদ্ধান্তের বিভিন্ন পরিবর্তন হচ্ছে, তাদের ভাবনার বিচার শক্তির পরিবর্তনশীলতা আমরা দেখতে পাচ্ছি। আমরা জানি যে শিক্ষার দ্বারা মানুষের বিচার বুদ্ধি, হ্যাঁ, ইত্যাদি ক্রিয়াশীল হয়, সক্রিয়তা লাভ করে। তাহলে বিচার শক্তি, বুদ্ধির প্রয়োগ, সিদ্ধান্তের উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ করা ইত্যাদি বিষয়গুলি প্রভাবিত হয় কিসের দ্বারা? প্রভাবিত হয় মূলত শিক্ষা প্রক্রিয়ার দ্বারা। অর্থাৎ আমরা কী ধরনের শিক্ষা গ্রহণ করছি, যদি আমরা কার্যকরী বা তাৎপর্যপূর্ণ শিক্ষা গ্রহণ করি, তাহলে আমাদের সিদ্ধান্ত কার্যকরী হতে পারে, বিচার শক্তি কার্যকরী হবে, একই রকমভাবে আমাদের বুদ্ধি হচ্ছে কার্যকরী রূপে ক্রিয়াশীল হবে। তাহলে বলা হচ্ছে যে শিক্ষা একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। দ্বিতীয় ফ্যাক্টর হচ্ছে অর্থনীতি। দেখা গেল যোগ্যতার উপর ভিত্তি করে অনেক সোসাইটিতে, বা যোগ্যতা ছাড়াও অন্যান্য কোনো ফ্যাক্টরের উপর ভিত্তি করে বা প্রভাবের দ্বারা এখানে দেখা যাচ্ছে ইকোনমিক ডাইভার্সিটি দেখা যাচ্ছে। ইকোনমিক ডাইভার্সিটি মানে এই যে SZ নামক সোসাইটি আছে, এই সোসাইটিতে প্রত্যেকের ইকোনমিক অবস্থা একরকম নয়, একরকম হবে না, কখনোই সম্ভব নয়, কারণ প্রত্যেকের পোটেনশিয়ালিটি বা ক্যাপাবিলিটি ডিফারেন্ট। প্রত্যেকের তাহলে কি রয়েছে, নিজস্ব কিছু ফ্যাক্টর রয়েছে। তাহলে আমি এখানে 3টে ফ্যাক্টরের সাথে আরেকটা ফ্যাক্টর যোগ করলাম, সেটা হচ্ছে ক্যাপাবিলিটি অ্যান্ড পোটেনশিয়ালিটি। 5টা ফ্যাক্টরকে আমি যোগ করলাম। ক্যাপাবিলিটি রয়েছে, আর একটা হচ্ছে পোটেনশিয়ালিটি রয়েছে। এরকম আমি 5টা কম্পোনেন্ট বিষয় এখানে আমি আলোচনার মধ্যে রাখলাম। একটা হচ্ছে ক্যাপাবিলিটি, একটা পোটেনশিয়ালিটি। তাহলে ক্যাপাবিলিটির উপর ভিত্তি করে প্রত্যেকের কাজ করার ক্ষমতা বা সামর্থ্য একরকম হয় না। বিদ্যা বুদ্ধি ইত্যাদির উপর ভিত্তি করে তাদের ডাইভার্সিটি আসে। তাদের সাইকোলজিক্যাল বিভিন্ন পোটেনশিয়ালিটির উপর ভিত্তি করেও হয়। পোটেনশিয়ালিটি বলতে চাইছি যে তাদের নিজস্ব যে ফিচার্স বা অ্যাট্রিবিউট রয়েছে, সেই অ্যাট্রিবিউটের উপর ভিত্তি করে কিন্তু তাদের মধ্যে ক্যাপাবল, প্রত্যেকে কিন্তু একই রকমভাবে কর্মক্ষম হয় না, সক্রিয় হয় না, সবাই একই রকমের প্রবলেম সলভ করতে পারে না, প্রত্যেকে একই রকমের ক্রিয়েটিভ হয় না, প্রত্যেকে হাইলি ইন্টেলিজেন্ট হয় না। তাহলে এখানে বলা হচ্ছে ক্যাপাবিলিটির দিক থেকে ডিফারেন্স রয়েছে, পোটেনশিয়ালিটির দিক থেকেও ডিফারেন্স রয়েছে। এর ভিত্তিতে দেখা যাচ্ছে একটা ইকোনমিক ডাইভার্সিটি তৈরি হয়েছে। তাহলে ইকোনমিক ডাইভার্সিটি এই সোসাইটিতে তৈরি হয়েছে। আমরা দেখতে পাচ্ছি সময়ের একটা প্রভাব দেখতে পাচ্ছি, একই রকমভাবে শিক্ষার প্রভাব দেখতে পাচ্ছি। তাহলে সময়ের প্রভাবের জন্য, শিক্ষার প্রভাবের জন্য বা অর্থনীতির প্রভাবের জন্য এখানে প্রত্যেকটা মানুষ, সোসাইটিতে প্রত্যেকটা মানুষের অ্যাডজাস্ট করা, যেটাকে বলা হচ্ছে সোশ্যাল অ্যাডজাস্টমেন্টের ধরন কিন্তু একটা মাসে, প্রতি মাসে একই রকম হবে না। দেখা গেল নাম্বার 1, প্রথম মাসে যেরকমভাবে অ্যাডজাস্ট করবে সোসাইটিতে, এই সোসাইটিতে যেমনভাবে দেখা গেল অ্যাডজাস্ট করছে, তার মানে হচ্ছে এখানে যতগুলি মানুষ আছে তার সাথে কেমন ক্রিয়া প্রতিক্রিয়া করছে, কিভাবে তার জীবনচর্যা, জীবনকে প্রতিপালন করছে, কিভাবে তার নিজের চাওয়া পাওয়াগুলোকে পূরণ করতে পারছে, কিংবা অন্যান্য মানুষের সাথে একটা হেলদি রিলেশনশিপ বা বন্ডিং তৈরি করতে পারছে বা পারছে না। হ্যাঁ, এরকম বিভিন্ন ফ্যাক্টর রয়েছে। অ্যাডজাস্ট করছে মানে এখানকার প্রত্যেকটা অন্যান্য মানুষের সাথে, যাদের সাথে ডাইরেক্ট আর ইনডাইরেক্ট ইন্টারাকশান হয়, সেই ইন্টারাকশানের পরিপ্রেক্ষিতে সে কতটা সুইটেবল হচ্ছে, কমফোর্টেবল হচ্ছে যাদের সাথে সে ইন্টারাক্ট করে। অর্থাৎ সোশ্যালি অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে সোশ্যাল ইন্টারাকশানটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। সোশ্যাল ইন্টারাকশান কেন দরকার? না তো সোশ্যাল ইন্টারাকশান দরকার হয়ে থাকে কিসের জন্য? বিভিন্ন রকমের নিডকে ফুলফিল করার জন্য হয়ে থাকে। ইন্টারাকশানটা কিসের জন্য হয়ে থাকে? বিভিন্ন রকম মেসেজ বা কমিউনিকেশন বা কমিউনিকেশনের জন্য হতে পারে। দুটো যদি আমি অবজেক্টিভ ধরে নিই, কেন ইন্টারাকশান করে মানুষ? ইন্টারাকশান করে দুটো জিনিসের জন্য। ধরা গেল একটা হচ্ছে প্রয়োজন, আর দ্বিতীয়টা কি?
দ্বিতীয়টা হচ্ছে তাদের কমিউনিকেশান। হ্যাঁ, আমরা মনের ভাব প্রকাশ করতে চাই, অন্যের মনের ভাব বুঝতে চাই। তাহলে এ কি করছে, এ দেখা গেল ইন্টারাকশন কার সাথে করে, ডি এর সাথে করে, হ্যাঁ, তারপরে দেখা গেল ই এর সাথে করে, এবং দেখা যাচ্ছে সে সি এর সাথে করে এবং বি এর সাথে করে। এই চারজনের সাথে ইন্টারাকশন করে। তাহলে এই চারজনের সাথে এর কি হচ্ছে, ইন্টারাকশনের পথে একটা ওপর ভিত্তি করে কিন্তু একটা সোশ্যাল কানেক্টিভিটি তৈরি হচ্ছে বা একটা বিশেষ ব্যবস্থা তৈরি হচ্ছে, এবং প্রত্যেকটা ব্যক্তির সাথে এসে একই রকমভাবে অ্যাডজাস্ট করবে না। কমিউনিকেশনের তাগিদে হোক বা প্রয়োজন পূরণের তাগিদে হোক, সবার সাথে একই রকমভাবে ইন্টারাকশন করবে না। তাহলে ইন্টারাকশনের ডেফিসিয়েন্সি বা ডিফারেন্স দেখা যাবে। একই রকমভাবে যদি দেখা যায় যে এফ বলে যিনি আছেন, হ্যাঁ, এফ কিন্তু দেখা যাচ্ছে ইন্টারাকশন কার সাথে করছে, D2 এর সাথে করছে, F1 এর সাথে করছে, B1 এর সাথে করছে, ইনি করছেন। ইন্টারাকশন যাদের সাথে করছেন, তাহলে কি হচ্ছে, যাদের সাথে ইন্টারাকশন করছেন মেইনলি পারপাস আমরা দুটো কনস্ট্যান্ট ফ্যাক্টর ধরে নিলাম, একটা হচ্ছে নিড, আরেকটি হচ্ছে কী বলে কমিউনিকেশান। এটার ভিত্তিতে এটার জন্যই ইন্টারাকশান হয়, সেই ইন্টারাকশানের জন্যই হচ্ছে মেইনলি আমাদেরকে এখানে অ্যাডজাস্ট করতে হয়। তাহলে তারা কেমন ইন্টারাকশান করবে, সেই ইন্টারাকশানের নেচার কেমন হবে, ধরন কেমন হবে, সেটা কিন্তু প্রভাবিত করছে সময়, সেটা প্রভাবিত করছে ইকোনমি, সেটা প্রভাবিত করছে এডুকেশান, তাদের ক্যাপাবিলিটি, তাদের পোটেনশিয়ালিটি। এগুলো তাদের যে প্রত্যেকের সাথে ইন্টারাকশানের যে নেচার বা কমিউনিকেশনের নেচার বা রিলেশনশিপ ডেভেলপমেন্টের যে নেচার, তা মান্থ 1-এ যেমন হবে মান্থ 2-তে সেরকম হবে না। ঠিক আছে, একই রকমভাবে মান্থ 3-তে এমন হতে পারে প্রথম 3টে মাসে প্রায় একই রকম আছে, প্রায় এখানে কথাটা বলা আছে প্রায় একই রকম, তাও কোনো দিনই হতে পারে না, মানে হতেও পারে নাও হতে পারে। এখানে আমাদেরকে মনে করতে হবে শুধু মান্থলি ডাইভার্সিটি বা ভেরিয়েবল আমরা দেখব না, মানে ভ্যারি করার নেচারটাই আমরা দেখতে পাবো এমনটা নয়। আমরা এমন হতে পারে দিনের বিভিন্ন একটা আওয়ার টু আওয়ার ডিফারেন্স আমরা দেখতে পারি। অর্থাৎ সকাল 7টার সময় যেমনভাবে আমরা কথা বলে থাকি, 8টা বা 6টার সময় কথা বলে থাকি, অ্যাডজাস্ট করে থাকি, ইন্টারাকশান করে থাকি, রাত্রি 9টার সময় বা দুপুর 12টার সময় আমরা কিন্তু একই রকমভাবে ইন্টারাকশান করি না। আমাদের বিচার, আমাদের সিদ্ধান্ত, আমাদের শিক্ষা, আমাদের এই সময়ের প্রভাব, পোটেনশিয়ালিটি, ক্যাপাবিলিটি, এগুলোর জন্য কিন্তু আমাদের ইন্টারাকশানের যে নেচারটা তা কিন্তু ডিফারেন্ট রকমের হয়ে থাকে। তাহলে আমরা এখানে একটা সহজ একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছি যে এরকম অনেকগুলো কম্পোনেন্ট থাকবে, যে কম্পোনেন্টগুলো কোনো একটি পার্টিকুলার বিষয়কে, যে বিষয়টাকে আমরা সিলেক্ট করেছি। তাহলে আমরা কোন বিষয়টিকে সিলেক্ট করেছি, যেমন ধরে নিলাম একটা SZ সোসাইটির আমরা সোশ্যাল অ্যাডজাস্টমেন্ট ধরে নিয়েছি। এটা আমরা হচ্ছে ফর দি পারপাস অফ দি রিসার্চের জন্য আমি ধরে নিয়েছি যে SZ নামক একটা সোসাইটি আছে। সেই SZ সোসাইটির একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর বা একটা গুরুত্বপূর্ণ টাস্ক হচ্ছে সোশ্যাল অ্যাডজাস্টমেন্ট। তাহলে এই যে সোশ্যাল অ্যাডজাস্টমেন্টটাকে আমি সিলেক্ট করলাম, তাহলে এবার আমাকে দেখতে হবে যে এ কতগুলি কন্ডিশনের দ্বারা প্রভাবিত হচ্ছে। প্রভাবিত যদি হয় তাহলে কিন্তু এটা ভ্যারি করবে, এটার মডিফায়াবিলিটি আসবে, চেঞ্জেবিলিটি আসবে, ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল চেঞ্জেবিলিটি থাকবে। আমি সেগুলোকে লোকেট করতে পারি। সেই ইন্ডিভিজুয়ালকে আমরা আবার কী করতে পারি, বিভিন্ন রকমের কাজের সুবিধার্থের জন্য আমরা সেগুলোকে ক্লাসিফাই করে দিতে পারি, ক্যাটাগরাইজ করে দিতে পারি। ঠিক আছে, আমরা ক্যাটাগরাইজ করে দিতে পারি। হ্যাঁ, যেমন ABC বলে একটা ক্যাটাগরির নাম দেওয়া হলো, CDE একটা ক্যাটাগরিতে নাম দেওয়া হলো। সেই প্রত্যেকটা ক্যাটাগরিতে, অর্থাৎ ABC এর যে ক্যাটাগরি 1 যে সোশ্যাল অ্যাডজাস্টমেন্টের ধরন হবে, ক্যাটাগরি 2-তে কেমন এক ধরন আছে, ক্যাটাগরি 3-তে কী ধরন আছে, সেকশন 3-তে কী ধরন আছে, সেকশন আর ক্যাটাগরি 4-তে কী ধরনের ধরন আছে। তো এরকমভাবে যে এই যে পরিবর্তনের যে বিভিন্ন কন্ডিশন বা বিভিন্ন ফ্যাক্টরের ইনফ্লুয়েন্সের জন্য চেঞ্জ হচ্ছে, এবং যে সিলেক্টেড কম্পোনেন্ট বা আইডেন্টিফাইড কম্পোনেন্টটা চেঞ্জ হচ্ছে, সেই চেঞ্জটাকে যদি আমরা মেজার করতে পারি, এটাকে সোশ্যাল অ্যাডজাস্টমেন্টকে আমরা কী করে মেজার করব? মেজারমেন্টের টেকনিক আমরা যেমন হচ্ছে এটা হচ্ছে একটা হচ্ছে সোশিওমেট্রিক কম্পোনেন্টের মাধ্যমে, সোশিওমেট্রিক টেকনিকের মাধ্যমে আমরা সোশ্যাল অ্যাডজাস্টমেন্টকে মেজার করতে পারি। হ্যাঁ, এছাড়াও কী হচ্ছে, বিভিন্ন রকমের কোশ্চেনিয়ার রয়েছে ডেটা কালেকশন টুল হিসেবে, অবজারভেশন স্কেল থাকতে পারে, রেটিং স্কেল থাকতে পারে। সেগুলোর মাধ্যমে আমরা কী করতে পারি, সোশ্যাল অ্যাডজাস্টমেন্টকে কিন্তু মেজার করতে পারি। সোশ্যাল অ্যাডজাস্টমেন্টকে আমরা মেজার করার পাশাপাশি আমরা কি অবজার্ভ করতে পারি, অর্থাৎ আমরা যদি ক্রিটিক্যালি অবজার্ভ করি B এর সাথে কেমন ইন্টারাকশন করছে, অ্যাজ অন দ্য বেসিস অফ দ্য নিড গ্র্যাটিফিকেশন অর দ্য ফুলফিলমেন্ট অফ দ্য মোটিভেশন, ফুলফিলমেন্ট অফ দ্য নিড অর নেসেসিটি অর রিকোয়ারমেন্ট, অ্যান্ড অলসো কিসের ভিত্তিতে অলসো দ্য পারপাস ফর ইন্টারাকশন কমিউনিকেশান।
কমিউনিকেশনের জন্য বা প্রয়োজন পূরণের জন্য এ কীভাবে বি এর সাথে ইন্টারাকশন করছে, এ কীভাবে ডি এর সাথে করছে, ই এর সাথে করছে, সি এর সাথে করছে, বি এর সাথে করছে, এগুলো প্রত্যেকটাকে আমরা কিন্তু অবজার্ভ করব, অর্থাৎ তার সেই রিলেটেড ডেটাগুলোকে আমি নোট করব। নোট করার সময় চেকলিস্ট ডেভেলপ করতে পারি, আমরা ম্যাট্রিক্স ডেভেলপ করতে পারি। সেই ম্যাট্রিক্স ডেভেলপ করে চেকলিস্ট ডেভেলপ করার মাধ্যমে আমরা কী করতে পারি, সেগুলো সম্পর্কে কিন্তু একটা অবজারভেশন কন্ডাক্ট করতে পারি। যাই হোক, এই হচ্ছে বিচার্য বিষয়। এখানে একটা ওভারঅল একটা এক্সাম্পল হলে তাহলে এখানে ভেরিয়েবল হচ্ছে আমি এমন একটা ফ্যাক্টর যে ফ্যাক্টরটা চেঞ্জেবল, এমন একটা ফ্যাক্টর যে ফ্যাক্টরটা হচ্ছে মেজারেবল, যে ফ্যাক্টরটা বিভিন্ন কন্ডিশন বা বিভিন্ন ফ্যাক্টরের দ্বারা প্রভাবিত হচ্ছে, চেঞ্জ হচ্ছে, এবং তার চেঞ্জের ব্যাপারটা কিন্তু একটা ডাইভার্সিটি মানে একটা বৈচিত্র্যপূর্ণ একটা অবস্থা আমরা দেখতে পাচ্ছি। সেটাকে যখন আমি মেজার করব তখন সেটাকে মেজারেবল হবে, তখন সেটাকে কিন্তু আমরা কি বলবো, আমরা কিন্তু ভেরিয়েবল বলবো। এটা ভ্যারি করছে based on the different component, based on the different factors, based on the different elements or influencing component, তার উপর ভিত্তি করে কিন্তু একটা প্রভাব আসছে। এই হচ্ছে ভেরিয়েবল। আমরা কিন্তু এইটি একটি গুরুত্বপূর্ণ এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করলাম যে ভেরিয়েবল বিষয়টি কী। এরপরে আমরা দেখে নেব ভেরিয়েবল সম্পর্কে আরও কতগুলি তাৎপর্যপূর্ণ বিষয় রয়েছে। তাহলে সহজ করে আমরা বলবো, তাহলে ভেরিয়েবল বলতে সাধারণভাবে আমরা কী বুঝবো সেই সম্পর্কে কতগুলো জিনিস আমরা অলরেডি বলেছি যে ভেরিয়েবল শুড বি মেজারেবল, ভেরিয়েবল শুড বি চেঞ্জেবল, শুড বি কী হবে, শুড বি মডিফায়েবল হবে। হ্যাঁ, অলসো দেয়ার উইল বি সাম ইনফ্লুয়েন্সিং কম্পোনেন্ট, কতগুলো প্রভাবিত বিস্তারকারী ফ্যাক্টর বা কন্ডিশন থাকবে যেগুলি ভেরিয়েবলকে বা ডিফাইন্ড যে কম্পোনেন্ট রয়েছে তাকে পরিবর্তন করতে সাহায্য করবে। যেমন এখানে আমরা ধরে নিই যে ভেরিয়েবল ইজ, তাহলে ভেরিয়েবল সম্পর্কে আমরা যদি একটা প্রথাগত কনসেপ্ট ডেভেলপ করার চেষ্টা করি তাহলে আমরা এরকমভাবে বলতে পারি ভেরিয়েবল ইজ এ প্রপার্টি, এমন একটা গুণ, হ্যাঁ, প্রপার্টি উইথ ডিফারেন্ট ভ্যালুস। কিসের প্রপার্টি? কোন অফ এনিথিং, ডিফারেন্ট ভ্যালুস অফ এনি মেজারেবল থিং, any measurable thing, ঠিক আছে। এখানে পার্শিয়ালি যেটা আমরা যার কনসেপ্ট থেকে আমরা নিয়েছি সেটা হচ্ছে কার্লিঙ্গার এ প্রসঙ্গে কিছুটা ধারণা আমাদের দিয়েছে যে এখানে তিনি যে কথাটুকু বলেছেন এ প্রপার্টি উইথ ডিফারেন্ট ভ্যালু, প্রপার্টি ও ডিফারেন্ট ভ্যালু এই কথাটিকে ইন্ডিকেট করেছেন বেসিক্যালি কার্লিঙ্গার 1986-এ। তাহলে আমরা ভেরিয়েবল কাকে বলবো? ভেরিয়েবল হচ্ছে সেটাই যার হচ্ছে কি থাকবে, যার ডিফারেন্ট ভ্যালুস থাকবে। হ্যাঁ, এই ডিফারেন্ট ভ্যালুস থাকবে যেটাকে আমরা অলরেডি বললাম ভেরিয়েবিলিটি, ডিফারেন্ট ভ্যালুস থাকবে অফ এনিথিং, যার ডিফারেন্ট ভ্যালু থাকবে যেটা মেজারেবল হবে। এনি মেজারেবল থিং, পরিমাপযোগ্য যে কোনো মেজারেবল থিংয়ের যে ডিফারেন্ট ভ্যালুস আছে সেই ভ্যালুটাকে ভ্যালু বিষয়ক অর্থাৎ বিভিন্ন মূল্য সম্পন্ন যে গুণ বা বিচার্য বিষয় সেটাই হচ্ছে ভেরিয়েবল। ঠিক আছে, ভেরিয়েবল কি তাহলে? যে কোনো বিষয়ের একটি গুণকে আমরা ভেরিয়েবল ধরতে পারি। তা হোয়াট ইজ ভেরিয়েবল? ভেরিয়েবল ইজ এ প্রপার্টি, ইট ইজ এ কোয়ালিটি অর ইট ইজ এ গুণ, মানে এটাকে বাংলায় বললে একটা গুণ। হ্যাঁ, কোন একটা বিষয়ের গুণ, যে গুণটা কি করে না, যে গুণটা হচ্ছে মূলত বিভিন্ন ধরনের মূল্য বা বিভিন্ন ধরনের পরিমাপ বা বিভিন্ন ধরনের বিভিন্নতার যে বিষয়টিকে প্রকাশ করে বা তুলে ধরে বা সবার সামনে তুলে ধরতে সাহায্য করে। অর্থাৎ বিভিন্নতাকে প্রকাশ করে এমন একটি গুণ যা কোনো একটি বিষয়ের মধ্যে বর্তমান থাকে, সেই বিষয়টিকে ভেরিয়েবল বলবো। আবার বলছি, যে কোনো একটি বিষয়, যে বিষয়টি পরিমাপযোগ্য হবে, যেটি হচ্ছে বিভিন্নতাকে, বিভিন্ন ধরনের মূল্যমান, বিভিন্ন ধরনের গুণ বা বৈশিষ্ট্য, বিভিন্ন ধরনের মূল্যমান, বিভিন্ন ধরনের গুণ বা বৈশিষ্ট্যকে ইন্ডিকেট করে বা প্রেজেন্ট করে বা এক্সপ্লোর করতে সাহায্য করে, সেটিকে আমরা ভেরিয়েবল বলবো অ্যাকর্ডিং দ্য কনসেপ্ট অফ দি কার্লিঙ্গার। দু নম্বর বিষয় হিসেবে আমরা বলতে পারি, যেমন বলা যেতে পারে, এখানে অলরেডি আমরা বলেছি এ মেজারেবল অ্যাট্রিবিউট। ভেরিয়েবল ইজ এ মেজারেবল অবশ্যই কিন্তু মেজারেবল হবে। এখানে একটা শব্দ ব্যবহার করা হয়েছে অ্যাট্রিবিউট, দুটো গুরুত্বপূর্ণ শব্দ রয়েছে অ্যাট্রিবিউট। এটি বলেছেন ডিঅ্যামাটো 1970-তে। ডিঅ্যামাটো 1970-তে ভেরিয়েবল সম্পর্কে এরকম বলেছেন। তিনি বলেছেন যে ইট ইজ এ মেজারেবল অ্যাট্রিবিউট।
অ্যাট্রিবিউট কি সে সম্পর্কে আমাদেরকে একটু বুঝে নেওয়া দরকার। এটা হচ্ছে গুণ বা বৈশিষ্ট্য। হ্যাঁ, যে সাধারণভাবে আমরা জানি কনসেপ্ট অ্যাটেনমেন্ট মডেলে যদি আমরা যদি দেখি যে কনসেপ্ট ব্রুনারের যে কনসেপ্ট অ্যাটেনমেন্ট মডেল, সেই ব্রুনারের কনসেপ্ট অ্যাটেনমেন্ট মডেলে যে কনসেপ্ট সম্পর্কে আলোচনা করতে গিয়ে তিনি দুটো গুরুত্বপূর্ণ টার্মস ইউজ করেছেন। একটা হচ্ছে অ্যাট্রিবিউট, একটা অ্যাট্রিবিউট ভ্যালু। অ্যাট্রিবিউটটা হচ্ছে গুণ, হ্যাঁ, যাকে বলছি আমরা গুণ। কিসের গুণ? বা ফিচার্স, ফান্ডামেন্টাল ফিচার্স, ফান্ডামেন্টাল ক্যারেক্টারিস্টিক্স। আর একটা হচ্ছে গুণের মান, গুণের মান, হ্যাঁ, গুণের ভ্যালু, গুণের মান। তাহলে গুণের মানটা কি? গুণের মানটা কি? যেমন ধরা যাক কোনো একটা ফল ধরে নিলাম একটা ফল আছে আপেল, কোনো একটা ফল হচ্ছে আপেল। হ্যাঁ, এবার আমি বলছি যে এই আপেলের রং কি আছে, আমি যেগুলোকে সিলেক্ট করেছি সেই আপেলগুলোর রং কি আছে। এবার দেখা গেল সেই আপেলটার রং আছে লাল। এবার বিষয়টা হচ্ছে লাল, এবং এখানে কি আছে, এখানে শব্দটা হচ্ছে কি রং কি, রং হচ্ছে লাল। এবার বলা হচ্ছে লাল কতটা লাল, এখানে দেখা যাচ্ছে এটাকে আমরা ভাগ করতে পারি এরকমভাবে, ডিপ রেড, হ্যাঁ, ডিপ রেড, হ্যাঁ, মডারেট রেড, আর একটা হচ্ছে লাইট রেড। এরকম তিনটে মান আছে। গুণটা কি? গুণটা হচ্ছে লাল, এবং সেটা কি লেভেলে আছে? 3টে লেভেলে আছে। একটা হচ্ছে ডিপ, একটা মডারেট, একটা লাইট। তো দেখা যাচ্ছে কোন লেভেলে আছে, আমি যেটাকে সিলেক্ট করেছি আপেলটিকে, সেটা হচ্ছে হালকা লাল, একটু সবুজাবু আছে। তাহলে এই যে লাল যে বিষয়টি, এই লালটিকে বলছে কি অ্যাট্রিবিউট, এবং এর যে ভ্যালু, এই ভ্যালুটা কি, যেটা দিয়ে এটাকে অ্যাকচুয়ালি জাস্টিফাই করা হচ্ছে, যে ভ্যালুটাকে দিয়ে এইটার অ্যাকচুয়াল লেভেলটাকে, লেভেল অফ কন্ট্রিবিউশন, লেভেল অফ রোল অর লেভেল অফ ইনফ্লুয়েন্সটাকে ইন্ডিকেট করছে, সেটা হচ্ছে কি এর ভ্যালু, যেটা হচ্ছে কি লাল। কেমন লাল, কতটা লাল? বলছে লাল মানে লালটা হচ্ছে লাইট রেড, হালকা লাল। হ্যাঁ, বা বলা যেতে পারে যে আপেলটাকে সিলেক্ট করেছে সেটা ডিপ লাইট। তাহলে এই যে ডিপ রেড অর লাইট রেড, এগুলো হচ্ছে কি অ্যাট্রিবিউট ভ্যালু, যে ভ্যালুটা দিয়ে এটাকে জাস্টিফাই করা হচ্ছে, এটাকে মেজারেবল করার চেষ্টা করা হচ্ছে। আর রেডটা কি? কালার ইজ এ অ্যাট্রিবিউট। কালারটা কি? রেড, ইট ইজ এ অ্যাট্রিবিউট। এটা একটা অ্যাট্রিবিউট। আপেল নামক যে বিষয়টি রয়েছে তার একটা অ্যাট্রিবিউট, আর এটা হচ্ছে অ্যাট্রিবিউট ভ্যালু। তো এখানে বলা হচ্ছে অ্যাট্রিবিউট বা গুণ। তাহলে এখানে দেখতে পাচ্ছি রংটা একটা গুণ, রং আপেল নামক বস্তুটি বা বিষয়টির একটা রং হচ্ছে একটা গুণ। তাহলে এখানে বলছে ভেরিয়েবলকে বলা হচ্ছে ভেরিয়েবল ইজ এ মেজারেবল অ্যাট্রিবিউট। এমন একটি অ্যাট্রিবিউট যেটা হচ্ছে এমন একটি গুণ যেটা পরিমাপযোগ্য হবে, যেটা পরিমাপযোগ্য। এমন হচ্ছে অ্যামাটো এইরকমভাবে ভেরিয়েবলকে ডিফাইন করার চেষ্টা করেছেন। একই রকমভাবে আমরা দেখব আরও দুজন ব্যক্তির আমরা একজন ব্যক্তির কনসেপ্ট আমরা আলোচনা করব না, দুজন ব্যক্তির কনসেপ্ট আলোচনা করব, যিনারা মূলত তাদের যে সুচিন্তিত বক্তব্য, সেই বক্তব্যগুলোকে একটা টেকনিক্যালি একটা ডিরেকশন প্রোভাইড করার চেষ্টা করেছেন। নাম্বার থ্রিতে আমরা দেখতে পাচ্ছি এ ক্যারেক্টারিস্টিক্স অফ ডিফারেন্ট ভ্যালু। characteristics with different value। ডিফারেন্ট ভ্যালুজ বলা হচ্ছে এমন বৈশিষ্ট্য যার ডিফারেন্ট মূল্য আছে। এটা কি বলছে? পোস্টম্যান অ্যান্ড এগান দুই ব্যক্তি তাদের রিসার্চের ভিত্তিতে ওনারা কিন্তু এরকম একটা বক্তব্য তুলে ধরেছেন 1949-এ। একই রকম কথা বললেন যে এটা ডিফারেন্ট ভ্যালু সম্পন্ন কোনো একটা বিষয়ের ক্যারেক্টারিস্টিক্সকে আমরা ভ্যারিয়েবল বলতে পারি। একই রকমভাবে এখানে বলা হচ্ছে যে আমরা কি বলতে পারি যে তাহলে এখানে সিদ্ধান্তে আমরা দেখতে পাচ্ছি কি আমরা তাহলে বলতে পারি যে ভেরিয়েবল কি? ভেরিয়েবল ইজ এ ক্যারেক্টারিস্টিক্স অর আমরা বলতে পারি কোনো এনি কন্ডিশন or factor or issue with different with the value
with the different value, with the different value with the different values based on the principles of manipulation, based on the principles of modification, change or change, চেঞ্জের নীতি বা পরিবর্তনের নীতির উপর ভিত্তি করে যে ক্যারেক্টারিস্টিক্স, যে কন্ডিশন, যে ফ্যাক্টর এর ডিফারেন্ট ভ্যালু রয়েছে, সেই ফ্যাক্টর বা সেই বিষয়গুলোকে সাধারণভাবে আমরা ভেরিয়েবল বলতে পারি। একই রকম পোস্টম্যান বলেছে এই ক্যারেক্টারিস্টিক্স ডিফারেন্ট ভ্যালুস, এটা হচ্ছে ভেরিয়েবল সম্পর্কিত একটা কনসেপ্ট। এবার আমরা আলোচনা করব যে বিভিন্ন রকমের ভেরিয়েবল রয়েছে। প্র্যাকটিক্যালি এই বিভিন্ন রকমের ভেরিয়েবল আমরা জানবো কেন, তার একটা পারপাস আছে। পারপাস হচ্ছে কি, কারণ আমরা রিসার্চাররা বা আমরা যখন যারা গবেষণার সাথে যুক্ত বা গবেষণা করতে আগ্রহী, প্রথাগত বা অপ্রথাগতভাবে গবেষণা কাজটি করতে চাই, তাহলে গবেষণা করতে গেলেই যেমন খুশি তেমনভাবে তো করা যায় না। গবেষণার কিছু নির্দিষ্ট ডিফাইন্ড কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস রয়েছে, আমাদেরকে সেই রুলস অ্যান্ড রেগুলেশনসকে মান্যতা দিয়েই কাজ করতে হয়। যদি আমরা সেই রুলস অ্যান্ড রেগুলেশনসগুলোকে মান্যতা দিয়ে কাজ না করে থাকি, তাহলে গবেষণার মাধ্যমে যে বিষয়গুলি উঠে আসবে, যে সিদ্ধান্তগুলি উঠে আসবে, সেগুলির গ্রহণযোগ্যতা নিয়ে বা তার যে নৈতিকতা রয়েছে, মরালিটি রয়েছে বা এথিক্যাল ভ্যালু রয়েছে, সেগুলি নিয়ে কিন্তু বিচিত্র ধরনের বৈচিত্র্যপূর্ণ বা প্রশ্ন উঠে আসবে। তা আমরা বিভিন্ন টাইপস সম্পর্কে এবার আলোচনা করব, ডিফারেন্ট টাইপস অফ ভেরিয়েবল। টাইপস কি আলোচনা করব, এখানে প্রথমে বলতে হয়, প্রথমে একটি এই ধরনের ক্লাসিফিকেশন আমরা দেখতে পাই, সেটা হচ্ছে একটা হচ্ছে নমিনাল ভেরিয়েবল। নাম্বার 1 নমিনাল ভেরিয়েবল, নমিনাল অর ডিসক্রিট অর ক্যাটেগোরিয়াল ভেরিয়েবল হিসেবে উল্লেখ করতে পারি। কীরকম, এখানে আমরা জানি যে মেজারমেন্টের ক্ষেত্রে, পরিমাপের ক্ষেত্রে, সাধারণভাবে কোয়ান্টিটেটিভ ক্ষেত্রে আমরা যা পরিমাপ করব, আমরা দুরকমভাবে পরিমাপ করতে পারি, একটা পরিমাপ করতে পারি, একটা জাজ করতে পারি। রিসার্চের মেথোডোলজিকে আমরা সাধারণভাবে 3টে ভাগে ভাগ করতে পারি। সেটি হচ্ছে কি, একটা কোয়ান্টিটেটিভ মেথোডোলজি বেসড অন দি কোয়ান্টিটেটিভ, মানে মূলত হচ্ছে যে নিউমেরিক্যাল ডেটার অ্যানালাইসিস বা নিউমেরিক্যাল ডেটার যে প্রভিশনস রয়েছে তার উপর ভিত্তি করে কোয়ান্টিটেটিভ মেথোডোলজি রয়েছে। একই রকমভাবে যখন আমরা যে রিসার্চে আমরা কী করব, কোয়ান্টিটেটিভ ডেটা ব্যবহার করছি না, সেখানে কোনো লজিক্যাল জায়গা বা কোনো বিচার, কোনো সিদ্ধান্তকে আমরা সরাসরি, কোনো টেক্সট বা কোডকে আমরা সরাসরি ব্যবহার করছি, সেগুলোকে অ্যানালাইসিস করছি, সেগুলো হচ্ছে কোয়ালিটেটিভ রিসার্চ। যখন দুটোর কম্বিনেশন হচ্ছে মিক্সড অর কম্বাইন্ড রিসার্চ। আমরা ক্রেসওয়েলের স্টাডি থেকে আমরা সেই জিনিসটা পেয়েছি যে কম্বাইন্ডভাবেও আমরা কোয়ান্টিটেটিভ এবং কোয়ালিটেটিভ রিসার্চকে কম্বাইন্ড ওয়েতে আমরা কন্ডাক্ট করতে পারি। তো মেজারমেন্টের যে স্কেল রয়েছে, আমরা সাধারণভাবে জানি যে স্কেলকে আমরা 4টে পয়েন্টে ভাগ করতে পারি। কি স্কেল রয়েছে, মেজারমেন্টকে আমরা 4টে পয়েন্টে, যেমন চারটি স্কেলে ভাগ করি, যেমন নমিনাল স্কেল, অর্ডিনাল স্কেল, ইন্টারভাল স্কেল, রেশিও স্কেল, এরকম 4টি গুরুত্বপূর্ণ স্কেল রয়েছে। আমরা কি করব, এই যে নমিনাল যে স্কেল রয়েছে, সে নমিনাল স্কেল মানে কি হচ্ছে, কোনো নেমিং ওয়ার্ড, কোনো বিশেষ কোনো ডিফাইন্ড ফিচার্সের ভিত্তিতে, কোনো ডিফাইন্ড ফিচার্সের উপর ভিত্তি করে যখন কোনো ভেরিয়েবলকে আমরা ক্লাসিফাই করছি, ক্যাটেগরাইজ করছি, তখন সেই ভেরিয়েবলকে বলা হচ্ছে ডিসক্রিট। অ্যাজ ফর এক্সাম্পল, ধরে নিলাম একটা ভেরিয়েবল রয়েছে জেন্ডার। জেন্ডার একটা ভেরিয়েবল, জেন্ডারকে আমরা কটা ভাগে ভাগ করতে পারি, আমরা এটা কিন্তু 3টের বেশি ডিফারেন্স আমরা দেখতে পাবো না। কি 3টের বেশি দেখতে পারবো, একটা মেল দেখতে পারবো, আমরা জেন্ডারকে একটা ফিমেল দেখতে পারবো, আরেকটা আমরা দেখতে পারবো ট্রান্সজেন্ডার। ঠিক আছে, এরকম আমরা 3টের বেশি কিন্তু আমরা ভেরিয়েবল দেখতে পারবো না, মানে ডিফারেন্সিয়েশন দেখতে পারবো না। একই রকমভাবে আমি যদি বলি যে এডুকেশনকে আমি কি করলাম, ধরে নিলাম, আলোচনার জন্য আমি ধরে নিলাম এডুকেশন। এর ভিত্তিতে কি করলাম যে এডুকেটেড আরেকটা হচ্ছে আনএডুকেটেড।
যে ভেরিয়েবলকে আমরা ডাইরেক্টলি প্রথমে আমরা এরকম ক্যাটেগরির মাধ্যমে ভাগ করে দিয়ে আমরা আলোচনা করতে পারি, যে ভেরিয়েবিলিটিগুলোকে, যে মডিফায়াবিলিটিগুলোকে বা যে কি বলবো চেঞ্জেবিলিটিগুলোকে আমরা কোনো পার্টিকুলার ক্যাটেগরাইজেশনের মাধ্যমে কোনো নমিনাল কনসিডারেশন, এখানে কি নাউন মানে কোনো রকমের বিচার্য বিষয় যেগুলো হচ্ছে ডাইরেক্টলি আমরা কি করছি, কোনো নিউমেরিক্যাল ভ্যালু দিয়ে অ্যানালাইসিস করছি না, কোনো একটা নিউমেরিক্যাল টার্মস, একটা নমিনাল টার্মস দিয়ে আমরা কি করছি, মূল ভেরিয়েবিলিটিটাকে আমরা ক্লাসিফাই করছি, ভেরিয়েবলটাকে ক্লাসিফাই করছি, কি করছি, নাউনের উপর বেস করে বা ডিফাইন নমিনাল কম্পোনেন্টের উপর ভিত্তি করে। যেমন এখানে একটা ধরে নেওয়া হয়েছে জেন্ডারের উপর ভিত্তি করে আমরা ক্লাসিফাই করছি, জেন্ডার নামক ভেরিয়েবলটাকে আমরা ক্লাসিফাই করছি 3টে ভাগে, তাহলে এটাকে ক্যাটেগরিয়াল বা ক্যাটেগরিক্যাল বলা যেতে পারে। একই রকমভাবে এডুকেশনকে আমরা ভাগ করে নিচ্ছি এডুকেটেড আনএডুকেটেড। এবার আমরা কি করতে পারি, এইটাকে ফার্দার এই বিষয়টাকে মেজার করতে পারি। কীরকম, আমরা একটা এক্সাম্পল দিয়েছিলাম যে সোশ্যাল অ্যাডজাস্টমেন্ট, আমরা এরকম একটা এক্সাম্পল দিয়ে আমরা আলোচনা করছিলাম যে সোশ্যাল অ্যাডজাস্টমেন্ট মাপবো, তাহলে কাদের সোশ্যাল অ্যাডজাস্টমেন্ট, এখানে আমি মেল, যে সোসাইটিতে যারা মেল রয়েছে তাদের সোশ্যাল অ্যাডজাস্টমেন্ট, ফিমেল যারা রয়েছে তাদের সোশ্যাল অ্যাডজাস্টমেন্ট এবং ট্রান্সজেন্ডার যারা রয়েছে তাদের সোশ্যাল অ্যাডজাস্টমেন্টকে আমি দেখা গেল স্টাডি করব। তাহলে আমি কি করলাম, প্রথমেই কিন্তু আমি ভেরিয়েবল ভ্যারি করে দিলাম বা আমি কি করলাম, এটাকে কিন্তু ক্লাসিফাই করে দিলাম। এই জেন্ডার ওয়াইজ আমি কিন্তু পুরো ব্যাপারটাকে, পুরো ব্যক্তিগুলোকে, পুরো সাবজেক্টসগুলোকে কিন্তু আমি আলাদা করে দিলাম, ক্যাটাগরিতে ভাগ করে দিলাম। ঠিক আছে, এটা কিন্তু আর ফার্দার ক্যাটেগরাইজেশন হবে না, বা এটা কিন্তু কি হবে না, এটার কিন্তু কি বলবো ভেরিয়েবিলিটি আমরা দেখতে পাবো না। কীরকম, যে এটা 3টে গ্রুপ করেছি, এর 4টা বা চতুর্থ বা পঞ্চম গ্রুপ আসবে না, সেক্ষেত্রে সময়ও কোনো ফ্যাক্টর নয়, সেখানে এডুকেশনও কোনো ফ্যাক্টর নয়, সেখানে অন্য কোনো ফ্যাক্টর নয়, যার মাধ্যমে আমরা কি করব, ন্যাচারালি যে সমস্ত জিনিসগুলোকে ক্লাসিফাই করছি, যেটা আমি অ্যানালাইসিসের স্টাডির ইনিশিয়ালি আমরা কি করছি, আমরা ভাগ করে নিচ্ছি। পরিবর্তন কি, মহিলাদের মধ্যে পরিবর্তন, মহিলা এবং পুরুষের মধ্যে পরিবর্তন দেখতে পারবো, তৃতীয় লিঙ্গের সাথে পুরুষের পরিবর্তন দেখতে পারবো, তৃতীয় লিঙ্গের সাথে মহিলার পরিবর্তন দেখতে পারবো, সামাজিকতার ক্ষেত্রে, সামাজিক অভিযোজনের ক্ষেত্রে। তাহলে এই যে পরিবর্তনের বিষয়টাকে আমি কি করলাম, একটা জায়গা ফিক্সড করে দিলাম, ডিসক্রিট লেভেলে নিয়ে চলে গেলাম, যেটার আর কোনো পরিবর্তন আসবে না, যার আর ফার্দার কোনো ক্লাসিফিকেশন হবে না, ফার্দার কোনো সেগমেন্টেশন বা সেকশনাল ডাইভার্সিটি বা ডেভিয়েশন আমরা দেখতে পাবো না। সেক্ষেত্রে সেটাকে কি বলা হবে, নমিনাল আর ডিসক্রিট অর ক্যাটাগরিয়াল ভেরিয়েবল। এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। অর্থাৎ যখন কোনো গবেষণা আমরা করব, গবেষণা করার জন্য বেসিক্যালি যদি আমরা শিক্ষা এবং শিক্ষা বিজ্ঞান এবং বিভিন্ন আচরণ বিষয়ক বিদ্যা, বিহেভিয়ারাল সায়েন্স অ্যান্ড এডুকেশনের যে রিসার্চগুলি বা গবেষণাগুলি হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা এই টেকনিকটাকে বিশেষ রূপে ফলো করতে পারি বা এই টেকনিকটাকে আমরা এক্সিকিউট করতে পারি। এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। এরপরে আমরা দেখব যে দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ ক্লাসিফিকেশন বা দ্বিতীয় ধরনের যে ভেরিয়েবল রয়েছে। আচ্ছা, এই প্রসঙ্গে ক্রেসওয়েল তার একটা বিশেষ রকমের দৃষ্টিভঙ্গি প্রদান করেছে, যে কাকে আমরা ডিসক্রিট অর ক্যাটেগরিয়াল ভেরিয়েবল বলে উল্লেখ করতে পারবো, সে সম্পর্কে ক্রেসওয়েল বলেছেন। কি বলেছেন? তিনি বলেছেন যে এ ভেরিয়েবল ইজ মেজার্ড, যখন কোনো একটা ভেরিয়েবল মেজার্ড বেসড অন, কিসের উপর বেস করে হবে, বেসড অন, এখানে কতগুলো দিক তিনি বলে দিয়েছেন। ক্যাটাগরাইজেশন অফ অ্যাট্রিবিউট, আমরা ক্যাটাগরাইজেশন করে দিয়েছি। অ্যাট্রিবিউটটা কী ধরেছিলাম, যেমন একটা জেন্ডার, একটা এডুকেশন, এগুলোকে আমরা অ্যাট্রিবিউট ধরেছিলাম। ক্যাটাগরাইজেশন অফ অ্যাট্রিবিউট, হ্যাঁ। তারপরে যেমন এরকম আছে বেসড অন ক্যাটাগরাইজেশন অফ অ্যাট্রিবিউট, এটা বলা হয়েছে। সেই জন্য তিনি বলেছেন এটার একটা নাম দিয়েছেন তিনি, এ ভেরিয়েবল ইজ মেজার্ড বেসড অন ক্যাটাগরাইজেশন অফ অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউটের ক্যাটাগরাইজ করার মাধ্যমে যখন মেজার করা হয়, সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি ডিসক্রিট ভেরিয়েবল বা নমিনাল ভেরিয়েবল। হ্যাঁ, ডিসক্রিট অর নমিনাল ভেরিয়েবল। এখানে কি বলা হয়েছে, এইটাকে আমরা এটা তিনি বলেছেন। ফর এক্সাম্পল হিসেবে আমরা ধরতে পারি, যেমন ইনি উল্লেখ করেছেন, যেমন কোনো স্টুডেন্টকে আমরা, দরকার নেই, যেগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা অলরেডি করে ফেলেছি। তো এখানে তিনি একটা কথা বিশেষভাবে উল্লেখ করতে চেয়েছেন। কি বলেছেন, এটা ক্রেসওয়েল এইভাবে বলেছেন। ক্রেসওয়েল এরকমভাবে বলেছেন যে আমরা ডিসক্রিট ভেরিয়েবল কাকে বলবো আর নমিনাল ভেরিয়েবল কাকে বলবো, যে ভেরিয়েবলটা মূলত মেজারমেন্ট হবে ক্যাটাগরাইজেশন, অ্যাট্রিবিউট ক্যাটাগরাইজেশনের মাধ্যমে,
গুণকে বা বৈশিষ্ট্যকে ক্যাটাগরাইজ করার মাধ্যমে যখন মেজার করা হবে সেটা হচ্ছে ডিসক্রিট ভেরিয়েবল বা নমিনাল ভেরিয়েবল বা ক্যাটেগরিক্যাল ভেরিয়েবল বা ক্যাটেগরিয়াল ভেরিয়েবল হিসেবে উল্লেখ করা যেতে পারে অ্যাকর্ডিং টু ক্রেজওয়েল। এবার আমরা দেখব যে এই যে ডিসক্রিট ভেরিয়েবল রয়েছে এ সম্পর্কে বলা হচ্ছে না, এখানে বলা হচ্ছে যে এই যে ক্যাটাগরাইজেশন হবে এখানে কিন্তু একটা ফ্যাক্টর বলছে, এখানে একটা ক্লিয়ার গ্যাপ কিন্তু ইনিশিয়ালি কিন্তু আমরা ক্লিয়ার গ্যাপটাকে আমরা কিন্তু মেনশন করব বা ডিফাইন করে দেব, বা রিসার্চ করার সময় যখন ডিসক্রিট ভেরিয়েবলকে কনসিডার করা হয় তখন কিন্তু একটা ক্লিয়ার গ্যাপ কিন্তু আমরা দেখতে পাবো। ক্লিয়ার গ্যাপ মানে যেমন জেন্ডারের ভিত্তিতে আমরা দেখলাম যে মেল এবং ফিমেলের মধ্যে একটা গ্যাপ রয়েছে, ফিমেল এবং ট্রান্সজেন্ডারের মধ্যে একটা গ্যাপ রয়েছে। এই যে একটা ক্লিয়ার গ্যাপ কিন্তু স্পেসিফিক্যালি মেনশন করা হয় ডিসক্রিট আর নমিনাল ভেরিয়েবলের ক্ষেত্রে। এরপরে আমরা একটা ভেরিয়েবল দেখব, সেটা হচ্ছে কি কন্টিনিউয়াস ভেরিয়েবল। মেইনলি ভেরিয়েবলের যে ভেরিয়েবলকে নিয়ে স্টাডি করার যে নেচার তার উপর ভিত্তি করে আমরা ক্লাসিফাই করছি। একটা হচ্ছে বললাম যে ক্যাটাগরাইজেশনের বিষয়টিকে মাথায় রেখে আমরা ক্লাসিফাই করছি, হ্যাঁ, ভেরিয়েবলটাকে মেনশন করছি বা সেটাকে মেজার করব। একই রকমভাবে একটি ভেরিয়েবল বলা হচ্ছে সেটি হচ্ছে কন্টিনিউয়াস ভেরিয়েবল। তাহলে কন্টিনিউয়াস ভেরিয়েবলটা কি? কন্টিনিউয়াস ভেরিয়েবল সম্পর্কে বলা হচ্ছে এরকমভাবে যে এ ভেরিয়েবল হুইচ ক্যান বি মেজার্ড বেসড অন রেটিং অর স্কেল অফ মেজারমেন্ট। এখানে বলা হচ্ছে ওইখানে নমিনাল স্কেলের কথাটা আমরা আলোচনা করছিলাম, এখানে বলা হচ্ছে যে ভেরিয়েবলগুলো মূলত এই তিনটি স্কেল দিয়ে স্কেল অফ মেজারমেন্ট দিয়ে, হ্যাঁ, স্কেল অফ মেজারমেন্ট কথাটির মানে দিয়েই বোঝানো হচ্ছে যে এটি হচ্ছে প্র্যাকটিক্যালি কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল। হ্যাঁ, কন্টিনিউয়াস যে ভেরিয়েবলটা আছে এটা কিন্তু অ্যাকচুয়ালি কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল। যে ভেরিয়েবলটা স্কেল অফ মেজারমেন্ট দিয়ে মেজার হবে, কী স্কেল দিয়ে? নমিনাল বাদ দিয়ে যেগুলো আছে, যেমন এটা কি আছে ইন্টারভাল স্কেল, তারপরে কি রয়েছে নাম্বার 2 অর্ডিনাল স্কেল, তারপরে কি রেশিও স্কেল। এই যে স্কেলগুলো দিয়ে যে ভেরিয়েবলকে মেজার করা যায় সেই ভেরিয়েবলগুলোকে কন্টিনিউয়াস ভেরিয়েবল বলে থাকে। সাধারণভাবে আমরা তাহলে দেখতে পাচ্ছি যে কোয়ান্টিটেটিভ ক্ষেত্রে কিন্তু স্কেলের ডাইরেক্ট অ্যাপ্লিকেশন রয়েছে কোয়ান্টিটেটিভ রিসার্চের ক্ষেত্রে। তাহলে কোয়ান্টিটেটিভ রিসার্চে নিউমেরিক্যাল ভ্যালু দিয়ে বিষয়গুলোকে অ্যানালাইসিস করা হয় বা স্টাডি করা হয়। এখানে ইন্টারভাল স্কেলের যে ইউজ সেটা অ্যাকচুয়ালি নিউমেরিক্যাল ডেটা অ্যানালাইসিসের ক্ষেত্রে বা নিউমেরিক্যাল মেজারমেন্টের ক্ষেত্রে আমরা দেখতে পাই। একই রকমভাবে অর্ডিনাল স্কেলের প্রয়োগ আমরা নিউমেরিক্যাল স্টাডির ক্ষেত্রে দেখতে পাই। একই রকমভাবে রেশিও স্কেলের প্রয়োগ এটাও কিন্তু আমরা নিউমেরিক্যাল স্টাডির ক্ষেত্রেই কিন্তু দেখতে পাচ্ছি। নিউমেরিক্স বা সংখ্যা বিষয়ক যে অনুশীলন সেক্ষেত্রে কিন্তু আমরা 3টে স্কেলের প্রয়োগ দেখতে পাচ্ছি। শুধুমাত্র একটা প্রয়োগে কিন্তু সংখ্যামানের প্রয়োগ নেই, সেটা হচ্ছে একটি স্কেলের ক্ষেত্রে, সেটা নমিনাল স্কেল। তাহলে ডিসক্রিট যে ভেরিয়েবলটি সেটাকে আমি কোয়ালিটেটিভ ভেরিয়েবল বলতে পারি। একই রকমভাবে এখানে যে ভেরিয়েবলটি আমরা দেখতে পাচ্ছি কন্টিনিউয়াস ভেরিয়েবলটি, সেটাকে কিন্তু এটাকে আমরা বলতে পারি যে কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল। কারণ বেসিক্যালি নিউমেরিক্যাল ডেটাবেস, যে স্কেলিং অফ মেজারমেন্টের উপর ভিত্তি করে কিন্তু এখানে কিন্তু মেজারমেন্ট হচ্ছে, মানে এখানে পরিমাপ হচ্ছে, মানে এই ভেরিয়েবলকে স্টাডি করা হচ্ছে। এক্সাম্পল হিসেবে যেমন দিতে পারি যে একটা প্যারামিটার আমি ঠিক করে নিলাম যে স্ট্যাটাস, আর একটা হচ্ছে ইনকাম। হ্যাঁ, ইনকাম, মান্থলি ইনকাম কি আছে 5,000 অ্যাবভ বা 5,000 বিলো 5,000 পুয়ার, 5,000 to 10,000, কী হচ্ছে বিপিএল, 5,000 to 10,000, এরকম আমি একটা গ্যাপ দিয়ে করলাম। এখানে কি নাম দিলাম বিপিএল, এখানে পুয়ার। ঠিক আছে, এরকমভাবে আমরা এক এক করে এরকমভাবে ইন্টারভাল দিয়ে আমরা কিন্তু স্ট্যাটাসকে ইন্ডিকেট করতে পারি। এক্ষেত্রে কিন্তু ইনকামকে বা সোশিও ইকোনমিক স্ট্যাটাসকে আমরা মেনশন করতে পারি, মেজার করতে পারি। এটি হচ্ছে একটা গুরুত্বপূর্ণ এক্সাম্পল। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ভেরিয়েবলকে ইনিশিয়ালি যদি আমরা দেখি যে স্কেলিংয়ের উপর ভিত্তি করে বা স্কেল মেজারমেন্টের যে স্কেল রয়েছে সেই স্কেলের উপর ভিত্তি করে দুটো ভাগে বিভক্ত করতে পারি, ভাগ করতে পারি। একটা হচ্ছে ডিসক্রিট অর নমিনাল ভেরিয়েবল, যেটি মূলত ডাইরেক্ট ক্যাটাগরাইজেশন অফ ভেরিয়েবলের উপর ভিত্তি করে, ডাইরেক্ট ক্যাটাগরাইজেশন অফ অ্যাট্রিবিউটের উপর ভিত্তি করে যে ভেরিয়েবলটাকে ক্লাসিফাই করা হয় বা ঠিক করা হয়, ক্যাটাগরাইজ করা হয়।
হ্যাঁ, একই রকমভাবে কী করা হচ্ছে যে মেজারমেন্টের যে 3টি স্কেল, অর্থাৎ কোয়ান্টিটেটিভ রিসার্চের যে স্কেল অফ মেজারমেন্ট রয়েছে, ইন্টারভ্যাল স্কেল, রেশিও স্কেল, অর্ডিনাল স্কেল, সেই স্কেলিং টেকনিকের মাধ্যমে যখন কোনো একটি ভেরিয়েবলকে মেজার করা হয় সেটিকে আমরা কি বলছি, কন্টিনিউয়াস ভেরিয়েবল বা কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল আমরা বলতে পারি। ঠিক আছে, তো যাই হোক, এই হলো দুটো আমরা স্কেলিংয়ের উপর ভিত্তি করে ভাগ করে আমরা আলোচনা করছি। এইবার আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে এক্সপেরিমেন্টেশনের উপর ভিত্তি করে আমরা ভেরিয়েবলকে ডিফারেন্সিয়েশন করব। যে এক্সপেরিমেন্ট করার সময় বা যেটাকে নিয়ে আমরা স্টাডি করব, হ্যাঁ, স্টাডি করার সময় আমাদের কাছে কতগুলি ভেরিয়েবল বিশেষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ঠিক আছে, আমি একটা এক্সাম্পলের উপর ভিত্তি করে এই বিষয়টিকে অর্থবহ করে তোলার চেষ্টা করছি। তাহলে কি হচ্ছে, প্রথম হচ্ছে আমি একটা এক্সাম্পল নিচ্ছি। প্রথমে একটা এক্সাম্পল একটা নিয়ে নেওয়া হলো। প্রথম কি, যে এরকম একটা এক্সপেরিমেন্টাল সিচুয়েশান। কি এক্সপেরিমেন্টাল সিচুয়েশান, যে আমি এরকম একটা ল্যান্ড নিয়েছি, ল্যান্ড ওয়ান নিয়ে নিলাম, আরেকটা ল্যান্ড নিলাম, ল্যান্ড 2, সেম কোয়ালিটি সম্পন্ন, একই গুণমান সম্পন্ন, একই রকমের পরিমাণ সম্পন্ন। হ্যাঁ, সেই জন্য কী বলা হচ্ছে, একই গুণমান সম্পন্ন মানে হোমোজিনিয়াস ল্যান্ড। এখানে ল্যান্ড মানে হোমোজিনিয়াস ল্যান্ড। হ্যাঁ, যেটার কি আছে, হোমোজিনিটি রয়েছে। হোমোজিনিটি কথাটির মানেটা হচ্ছে যে দুই বা তার বেশি বিষয়ের মধ্যে যখন একই সমগুণ সম্পন্ন বৈশিষ্ট্য বর্তমান থাকবে। ঠিক আছে, যে এই জমিটা নিয়েছি, এই জমিটাতে যা বৈশিষ্ট্য, যার উর্বরতা শক্তি, যার মাটির কোয়ালিটি, এর যে মাটির কোয়ালিটি এবং উর্বরতা শক্তি, এর যে পরিমাণ, সবটা কিন্তু এইটার সাথে এটা একই রকম থাকবে, তখন সেটাকে বলা হোমোজিনিয়াস ল্যান্ড। একই রকমভাবে আরেকটা এরকম ল্যান্ড নিলাম, হ্যাঁ, ল্যান্ড 3, এরকম আরেকটা ল্যান্ড নিলাম, হোমোজিনিয়াস ল্যান্ড নাম্বার 3, এরকম 3টে ল্যান্ড নিলাম। ঠিক আছে, এখানে আমি কি করতে চাইছি, এখানে বা 4টে ল্যান্ড নিলাম, আরেকটা ল্যান্ড নিলাম, ল্যান্ড 4, হ্যাঁ, এরকম একটা ল্যান্ড নিলাম, হ্যাঁ, ল্যান্ড 4। তাহলে এরকম 4টে জমি আছে। সে 4টে জমিতে আমি কি করলাম, একটা নতুন নিউলি আমি কি করলাম, একটা এক্সপেরিমেন্টেশনের মাধ্যমে বা একটা রিসার্চের মাধ্যমে আমি কি করছি, বা একটা সিদ্ধান্তের উপর ভিত্তি করে আমি ঠিক করলাম যে একটা অর্গানিক ফার্টিলাইজার আছে। সে অর্গানিক ফার্টিলাইজারটা বিশেষ অ্যানালাইসিসের উপর ভিত্তি করে, থ্রু রিভিউয়ের উপর ভিত্তি করে হতে পারে, বিশেষ এক্সপার্ট কনভারসেশনের মাধ্যমে হতে পারে। আমি একটা ফার্টিলাইজারের মানে অর্গানিক ফার্টিলাইজারের একটা নাম মানে ফার্টিলাইজার টাইপ সম্পর্কে আমি আইডেন্টিফাই করলাম। সে ফার্টিলাইজারটার নাম দিলাম কি, যে XXP বলে আমি একটা ফার্টিলাইজারের নাম দিলাম, বা আচ্ছা থাকলো, এরকমই থাকলো, একটা XXP বলে একটা আমি ফার্টিলাইজার নাম দিলাম, অর্গানিক ফার্টিলাইজার। ঠিক আছে, তো আমি দেখতে চাইছি এই অর্গানিক ফার্টিলাইজারের ইনফ্লুয়েন্স বা এফেক্ট, যে আমি এরকম দেখলাম যে একটা নর্মাল এই ল্যান্ডগুলো যেগুলো হয়, যে ল্যান্ডগুলোকে আমি হোমোজিনিয়াস ল্যান্ডগুলোকে সিলেক্ট করেছি, সেখানে আমি দেখতে চাইছি যে ধান চাষের যে একটা পার্টিকুলার একটা আমি ধান বললাম, যে কি ধান না, তো আমি বললাম যে আমন ধান। ঠিক আছে, আমন ধানের একটা নামও দিয়ে দিলাম, যে পেডি। হ্যাঁ, একটা পেডি আমি ঠিক করলাম, সে পেডিটার নাম দেখা গেল এমও বলে, বা এমওপি বলে একটা ধানের নাম, আমি একটা ধানকে সেট করে আমি ডিফাইন করলাম বা আইডেন্টিফাই করলাম, এমওপি বলে বা এমও বলে। এমও নামক একটা কী করলাম, একটা ধানকে আমি ডিফাইন করলাম, মানে আইডেন্টিফাই করলাম। আমি দেখতে চাইছি যে হাউ মাচ ইনফ্লুয়েন্সিং বা কতটা পরিমাণে এই অর্গানিক যে ফার্টিলাইজারটা XXP, এই ফার্টিলাইজারটা কতটা এর যে এই যে পেডিটা আছে এর প্রোডাক্টিভিটি রেটকে হাই করতে পারে, বা এটাকে কতটা এর উৎপাদন মানে এর প্রোডাকশানটাকে হাই করতে পারে, প্রোডাক্টিভিটি রেটটাকে হাই করতে পারে, আমি সেটা দেখতে চাইছি। যেটা এটা কতটা এফেক্টিভ, এর প্রোডাকশানটা আমি দেখতে চাইছি, যে প্রোডাকশানকে ইনফ্লুয়েন্স করতে পারে কি না। দ্য প্রোডাকশান অফ পেডি বলে একটা ফ্যাক্টর রয়েছে, প্রোডাকশান অফ পেডি। হ্যাঁ, আর 2 নম্বর এখানে কি হয়েছে, অ্যাপ্লিকেশন অফ দি অর এফেক্টিভনেস অফ দি XXP অর অর্গানিক ফার্টিলাইজার। এরকম একটা এক্সপেরিমেন্টাল সিচুয়েশন আমি নিয়ে নিলাম। এটা একটা সিচুয়েশান। এই সিচুয়েশানে প্র্যাকটিক্যালি দেখা যাচ্ছে যে আমি কি করলাম, এখানে আমি সেই ধানটা
দেখা গেল কোনো একটা পার্টিকুলার এরিয়াতে এটা দীর্ঘদিন ধরে এই ধানটা প্রয়োগ রয়েছে, এমও নামক যে ধানটা রয়েছে সে ধানটার প্রয়োগ রয়েছে। তাহলে চারটি যে ল্যান্ড রয়েছে সে চারটি ল্যান্ডের এর প্রয়োগ রয়েছে। তো আমি কী করলাম, এই চারটি ল্যান্ডের মধ্যে আমি এরকম করতে পারি, যে এই ল্যান্ডটাতে আমি মানে এটাকে প্রয়োগ করব, এই সারটাকে প্রয়োগ করব, অ্যাপ্লাই করব। এইখানে আমি অ্যাপ্লাই করব, এখানে আমি অ্যাপ্লাই করব না, এখানে অ্যাপ্লাই করব না, এটা কন্ট্রোল থাকলো। এখানেও আমি অ্যাপ্লাই করব না, ঠিক আছে। কন্ট্রোল 1 কন্ট্রোল 2 অ্যাপ্লাই, মানে এটাকে অ্যাপ্লিকেশন না দিয়ে আমি দিলাম যেখানে এক্সপেরিমেন্টাল 2 আর এটা হচ্ছে এক্সপেরিমেন্টাল 1। এরকম আমি চারটাকে আমি এরকমভাবে দুটো গ্রুপে আমি ভাগ করতে পারি, আমি অন্যরকম করতে পারি। তিনটেতেও এক্সপেরিমেন্ট করতে পারি, বা একটাতে করলাম না, কিংবা একটাতে করলাম তিনটাতে করলাম না, এরকম আমি করতেই পারি। তা আমি দেখলাম যে আমি এরকম ভাগ করে নিলাম। কী দেখতে চাইছি, যে অর্গানিক ফার্টিলাইজারের এফেক্ট দেখতে চাইছি, দ্য প্রোডাকশন অফ দি পেডি, প্রোডাকশন অফ দি মানে ধানের প্রোডাকশনের উপর তার প্রভাব দেখতে চাইছি। তাহলে একটির প্রভাব দেখতে চাইছি, এর প্রয়োগে এর পরিবর্তন হচ্ছে কি হচ্ছে না। তাহলে এখানে যদি দেখা যাচ্ছে যে আমি এই ধানটাকে আমি এখানে যখন চাষ করার সময় একই মেকানিজম ফলো করলাম, একই রকমভাবে জমি কর্ষণ করলাম, সব জায়গাতে একই রকমভাবে জমি কর্ষণ করা হলো, একই রকমভাবে এখানে জল দেওয়া হলো, এখানে একই রকম জল দেওয়া হলো, একই রকমভাবে এখানে কি করা হলো, এখানে পুরো যে জমিটা আছে জমিটাকে ফেন্সিং করা হলো বাইরে, একই রকমভাবে চারিদিক থেকে ফেন্সিং করা হলো, যাতে বাইরের কোনো মানে পশু টশু এসে সেই ধানটাকে নষ্ট না করে, ফেন্সিং করে দিলাম, প্রোটেকশন নিলাম। আচ্ছা, এইটা করার পূর্বে আমি কি করলাম, আমি একটা টেস্ট নিলাম যে ফার্মাররা এই জমিগুলোতে চাষ করে থাকে বা করেছে, যে পরিমাণ জমি আমি সিলেক্ট করেছি যে ফার্মাররা করেছে তাদের কাছ থেকে আমি একটা অ্যাভারেজ মেজারমেন্ট নিলাম যে এর প্রোডাকশান রেট কেমন আছে। দেখা গেল এখানে পার বিঘা প্রোডাকশান দেখা যাচ্ছে যে 10 কুইন্টাল, ঠিক আছে, 10 কুইন্টাল পার বিঘা, প্রতি বিঘাতে আমি দেখতে পাচ্ছি এর উৎপাদন হচ্ছে 10 কুইন্টাল পার বিঘা। প্রত্যেকটার অ্যাভারেজ হিসাব দেখতে পাচ্ছি 10 কুইন্টালে, মানে জমিগুলো সিলেকশনের সময় আমি এরকমভাবে নির্বাচন করেছি যে প্রত্যেকটার উৎপাদনশীলতা কেমন না, তো প্রতি বিঘাতে 10 কুইন্টাল করে উৎপন্ন হয়। কি ধান? ওই একই রকমের ধানটার নাম কি? ধানটা হচ্ছে এমও। এই ধানটার উৎপাদন দেখা যাচ্ছে যে 10 কুইন্টাল পার বিঘাতে হচ্ছে। এবার আমি কি করলাম, যে এই ফার্টিলাইজারটা প্রয়োগ করলাম, যে এখানে যা যা ছিল, জলের প্রয়োগ, যেমন ইন্টারভ্যালে জলের প্রয়োগ এখানে হচ্ছে, প্রত্যেকটাতে হচ্ছে একই রকমভাবে। প্রত্যেকটাতে কী হলো, কর্ষণটা একই রকমভাবে হচ্ছে। এই প্রত্যেকটাতে কি হচ্ছে, জল বললাম, মাটি তৈরি বা এখানে যে বীজ তো একই রকম বলেইছি, একই রকমভাবে ফেন্সিংয়ের বিষয়টা বললাম। তো এইবার আমি কী করলাম, এই যে ফার্টিলাইজারটা এই জমি নামক 1 এবং 2 নম্বরে প্রয়োগ করলাম। আর আমি কি করলাম, এই দুটোতে আমি প্রয়োগ করলাম না, কিন্তু আমি কি করলাম যে এটাকে আন্ডার অবজারভেশনে রাখলাম, এখানে যাতে বাইরের কোনো কম্পোনেন্ট এখানে ইনক্লুশন না হয়। যদি দেখা যাচ্ছে যে এখানে কি হচ্ছে, এখানে দেখা যাচ্ছে যে অর্গানিক ফার্টিলাইজারটা প্রয়োগ করার ফলে এই দুটো জমিতে দেখা গেলো, এইটাতে কি হলো পার কুইন্টাল মানে পার বিঘা এটাতে উৎপাদন হয়ে গেল 15 কুইন্টাল পার বিঘাতে আমার উৎপাদন হয়েছে। এটাতে দেখা গেল 14 কুইন্টাল পার বিঘা, পার বিঘা। একই রকমভাবে এখানে যেমন ছিল, এখানে 10ই পাওয়া গেল, এখানেও 10ই পাওয়া গেল, 10 কুইন্টাল পার বিঘাতেই পাওয়া গেল, এখানে 10 কুইন্টাল পার বিঘাতে পাওয়া গেল। তাহলে এখানে আমি অটোমেটিক্যালি দেখতে পাচ্ছি যে এই যে ফার্টিলাইজারটা প্রয়োগ করছি, এর ফলে কি হচ্ছে, উৎপাদনশীলতার পরিবর্তন হচ্ছে। তো উৎপাদনশীলতার পরিবর্তনটা আমি এই ল্যান্ডে দেখতে পাচ্ছি, এই ল্যান্ডেও আমি পরিবর্তনশীলতা দেখতে পাচ্ছি। আচ্ছা, একই রকমভাবে তাহলে এখানে কে কাকে প্রভাবিত করছে? এখানে প্রভাবিত করছে কিন্তু অর্গানিক ফার্টিলাইজারের প্রয়োগ। কাকে প্রভাবিত করছে? যে ধানের উৎপাদন। তাহলে এখানে দুটো আমরা তাহলে কি এই দুটো বিষয়কে মেজার করতে পারবো? নিশ্চয়ই ফার্টিলাইজারের প্রয়োগটাকে মাপতে পারবো, বা এর এফেক্টটাকে মাপতে পারবো কীভাবে? ইনফ্লুয়েন্সটাকে মেজার করবো কীভাবে? না, তো এখানে প্রোডাক্টিভিটির যে রেট আছে সেটা কেমন চেঞ্জ হচ্ছে, সেটা কতটা ইনফ্লুয়েন্স হচ্ছে, তার উপর ভিত্তি করে কিন্তু মেজার করতে পারবো। তাহলে এখানে কিন্তু কে কাকে প্রভাবিত করছে? অর্গানিক ফার্টিলাইজারটা এটা একটা যে প্রভাবিত করছে, আরেকজন প্রভাবিত হচ্ছে।
একটা ফ্যাক্টর মানে একটা ভেরিয়েবল প্রভাবিত হচ্ছে আর একটি ভেরিয়েবল প্রভাবিত করছে। যে প্রভাবিত করছে সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, যে প্রভাবিত করছে সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর যে প্রভাবিত হচ্ছে সে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আমাদেরকে এক্সপেরিমেন্টেশনের ভাষায় বা রিসার্চের ভাষায় আমাদেরকে মনে রাখতে হবে, এক্সপেরিমেন্টেশন বা এক্সপেরিমেন্টাল রিসার্চ বা রিসার্চের ভাষায় আমাদেরকে মনে রাখতে হবে যে ভেরিয়েবলকে আমরা এরকম দুটো ভাগে ভাগ করতে পারি ইনিশিয়ালি এক্সপেরিমেন্টের ক্ষেত্রে। একটা হচ্ছে ইনফ্লুয়েন্স বা প্রভাব, বা প্রভাবটা যেখানে দেখছি যে ভেরিয়েবলের উপর প্রভাব দেখছি, হ্যাঁ, সেই অন্য কোনো ভেরিয়েবলের প্রভাব, তখন সেই ভেরিয়েবলটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আর একটা ভেরিয়েবল যেটা হচ্ছে যাকে আমরা ম্যানিপুলেট করছি, যাকে আমরা কন্ট্রোল করছি, ঠিক আছে, সেই আমরা ম্যানিপুলেট করছি, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে এরকম ভেরিয়েবল কাকে বলছে? তাহলে আমরা এরকম দেখতে পাচ্ছি আরও একটা ফ্যাক্টর আমরা দেখতে পারি কীরকম, যে এখানে হিসেব মতো দেখা যাচ্ছে যে এখানে 15 কুইন্টাল উৎপাদন হয়েছে পার বিঘা, এখানে 14 কুইন্টাল হলো। কেন? এখানে তো 15 হওয়া উচিত ছিল। একই জমি, একই কর্ষণ পদ্ধতি, একই মেকানিজম সব। এখানে যেমন এখানে 10 হয়েছে, এখানে 10 হয়েছে, একই পার বিঘাতে উৎপাদন হয়েছে, কিন্তু এখানে দেখা যাচ্ছে এখানে 15 হয়েছে, এখানে 15 হওয়ার কথা ছিল, হলো না। কারণটা কি? বা দেখা গেল এখানে 15 হলো, এখানে দেখা গেল 12 হয়েছে, হ্যাঁ, এখানে 15 হয়েছে, এখানে 12 হয়েছে। কেন? কি ফ্যাক্টর রয়েছে? দেখা যাচ্ছে যে এরকম কিছু ফ্যাক্টর রয়েছে যে ফ্যাক্টরগুলো এখানে ইনক্লুড হওয়ার কথা ছিল না, সেগুলো কোনো না কোনোভাবে ইনক্লুড হয়ে গেছে। কি হতে পারে? বিভিন্ন ফ্যাক্টর হতে পারে, সেগুলো ডিফাইন ফ্যাক্টর হতে পারে, নন ডিফাইন ফ্যাক্টর হতে পারে। যে ফ্যাক্টরগুলোকে আমরা আগে থেকে যেগুলোকে আমরা ডিফাইন ওয়েতে ঠিক করে নিলাম, কি চাষের যেমন ভেরিয়েশন হলে চলবে না, তাহলে চাষ একটা ফ্যাক্টর। একই রকমভাবে ফেন্সিং একটা ফ্যাক্টর, চাষটাকে একটা ফ্যাক্টর, ফেন্সিং একটা ফ্যাক্টর, জলের প্রয়োগ একটা ফ্যাক্টর, হ্যাঁ, জলের যে ইন্টারভালের যে প্রয়োগ সেটা একটা ফ্যাক্টর। এগুলো হচ্ছে ডিফাইন্ড ওয়েতে আমরা কি করলাম, এরা যাতে কোনো প্রভাব ফেলতে না পারে তার জন্য। অর্থাৎ চাষের যদি এদিক ওদিক হয়, হেরফের হয়, তাহলে কিন্তু উৎপাদনের ধরন বা উৎপাদনের পরিবর্তনটা আমরা দেখতে পাবো। যদি একই রকমভাবে জলের প্রয়োগে যদি তারতম্য আমরা দেখতে পাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা ভেরিয়েন্স দেখতে পারবো। একই রকমভাবে কোনোটাতে একটা আমি প্রোটেকশন নিলাম, মানে সাবধানতা অবলম্বন করলাম, আর বাকিগুলোতে করলাম না, সেক্ষেত্রেও কিন্তু একটা প্রভাব দেখতে পারি। তাহলে ডিফাইন্ড ওয়েতে আমি কতগুলো ফ্যাক্টরের ইনফ্লুয়েন্সকে আমি কন্ট্রোল করার চেষ্টা করলাম। সেই ফ্যাক্টরসগুলোকে কি বলা হচ্ছে? যেগুলো প্রভাব ফেলতে পারে, হ্যাঁ, মূল স্টাডিতে বা মূল এক্সপেরিমেন্টেশনে ঢুকে গিয়ে সেটাকে ইনফ্লুয়েন্স করতে পারে, সেগুলো হচ্ছে কি, সেগুলো হচ্ছে ইন্টারভেনিং ভেরিয়েবল, যেগুলোকে কন্ট্রোল করার চেষ্টা করা হয়, কন্ট্রোল করা হয় বা করার চেষ্টা করা হয়। কিন্তু এমন কিছু ফ্যাক্টর রয়েছে যে ফ্যাক্টরগুলোকে হয়তো এক্সপেরিমেন্ট বা রিসার্চার বা ইনভেস্টিগেটর তিনি কী করতেন, ডিফাইনই করতে পারলেন না, আইডেন্টিফাই করতে পারলেন না। ঠিক আছে, আইডেন্টিফাই করতে পারলে না যে এমন কিছু একটা কম্পোনেন্ট থাকতে পারে যেটার উপর ভিত্তি করে যে কোনো মানে তার প্রভাবটা আমরা হতে পারে, মানে প্রভাবটা আমরা দেখতে পাচ্ছি কিন্তু বুঝতে পারছি না কিছু একটা কম্পোনেন্ট রয়েছে, থাকতে পারে। সেই ভেরিয়েবলটাকে কী বলা হচ্ছে? সেগুলোকে, যে ফ্যাক্টরগুলোকে, যে ভেরিয়েবলগুলো আমরা ডিফাইন করতে পারছি না, আইডেন্টিফাই করতে পারছি না, কিন্তু তার এফেক্টটা আমরা দেখতে পাচ্ছি, অবজার্ভ করতে পারছি, ঠিক আছে, সেটাকে কি বলা হচ্ছে? এক্সট্রানিয়াস ভেরিয়েবল। একই রকমভাবে যে ভেরিয়েবলটাকে আমরা কন্ট্রোল করছি বা করার চেষ্টা করছি সেটা হচ্ছে ইন্টারভেনিং ভেরিয়েবল। এখানে যে এই যে এক্সপেরিমেন্টাল সিচুয়েশনে এখানে ইন্টারভেনিং ভেরিয়েবল কোনটা? যেমন এখানে কর্ষণের তারতম্য হলে উৎপাদনের পরিবর্তন হতে পারে। একই রকমভাবে জলের প্রয়োগের তারতম্য হলে উৎপাদনের পরিবর্তন দেখতে পারে। ফেন্সিংয়ের ক্ষেত্রে একই রকমভাবে তারতম্য দেখতে পারি। একটা হচ্ছে এটার হচ্ছে যে টাইম ইন্টারভ্যাল ফর ওয়াটারিং, হ্যাঁ, জল প্রয়োগের ক্ষেত্রে যে ইন্টারভ্যাল গ্যাপটা রয়েছে একই রকম হলে, একই না হলে তারতম্য দেখতে পারি। সেই জন্য এগুলোকে কী করা হচ্ছে? কন্ট্রোল করার চেষ্টা করা হচ্ছে, ঠিক আছে, সেগুলো হচ্ছে ইন্টারভেনিং ভেরিয়েবল। আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কী হলো? এখানে অর্গানিক ফার্টিলাইজারটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর এখানে কী হচ্ছে? প্রোডাক্টিভিটি আর প্রোডাকশন অফ এডি হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এখানে দেখতে পাচ্ছি আমরা এক্সপেরিমেন্টে এখানে হচ্ছে জলের প্রয়োগ, কর্ষণ পদ্ধতি, তারপরে বেড়া দেওয়া ইত্যাদি বিষয়গুলো, ফেন্সিং যা রয়েছে, এগুলো হচ্ছে ইন্টারভেনিং ভেরিয়েবল। যদি এগুলোকে আমরা কন্ট্রোল না করি তাহলে এগুলো এফেক্ট আসবে। এরকম কিছু ভেরিয়েবল রয়েছে যেগুলো হচ্ছে কোনো না কোনো ডাইরেক্ট বা ইনডাইরেক্ট ইনফ্লুয়েন্স ক্রিয়েট করতে পারে, যেগুলো ডিফাইন নয়, সেগুলোকে বলা হচ্ছে এক্সট্রানিয়াস ভেরিয়েবল। তাহলে আমরা এরকমভাবে কতগুলো ভেরিয়েবলের টার্মসের সাথে পরিচিত হলাম। এবার আমরা সেই বিষয়গুলি সম্পর্কে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে বোঝার চেষ্টা করব, কারণ আমাদেরকে এই বিষয়গুলি সম্পর্কে একটা সদর্থক বা একটা স্পষ্ট ধারণা থাকা দরকার। সেই ধারণাটি যাতে আমাদের প্রত্যেক শ্রোতা বা প্রত্যেক গবেষকের মধ্যে যাতে সেই ধারণাটি স্পষ্টভাবে গড়ে ওঠে, সেই জন্য আমরা একটা বিশেষ রকমের উদাহরণ দিয়ে বিষয়টিকে অর্থবহ করে তোলার চেষ্টা করলাম।
এরপরে তাহলে আমরা আলোচনা করব প্রথাগতভাবে টেকনিক্যালি ইন্ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট বা অন্যান্য যে ভেরিয়েবলগুলির কথা বললাম, কনফাউন্ডিং মানে যেটা হচ্ছে ইন্টারভেনিং ভেরিয়েবল এবং যেটা হচ্ছে এক্সট্রানিয়াস ভেরিয়েবল, সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। এখানে তাহলে দেখা যাচ্ছে, তাহলে প্রথমে আমরা আলোচনা কী করব, আমরা আলোচনা করব ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা বোঝার সুবিধার্থে আমরা এটাকে সংক্ষেপে আইভি বলে উল্লেখ করলাম। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলতে সাধারণভাবে কাকে বলবো, যে এ ভেরিয়েবল is one which plays a significant role to change other variable or variables by manipulating it through different ways. Is known as ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এখানে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে এরকম বলা হচ্ছে যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল তাহলে কাকে বলবো, যে এমন একটি গুরুত্বপূর্ণ ভেরিয়েবল, যে ভেরিয়েবলটা কী করে, একটা সিগনিফিক্যান্ট রোল, চেঞ্জ তো অনেকেই করতে পারে, কিন্তু যে চেঞ্জটা সিগনিফিক্যান্ট লেভেলে থাকবে সেই চেঞ্জের কিন্তু সেই চেঞ্জ সম্পর্কে আমাদের সিদ্ধান্ত নিতে হয়, সেটার গ্রহণযোগ্যতা প্রতিষ্ঠিত হয়। তাহলে সিগনিফিক্যান্ট রোল কোনো একটা ভেরিয়েবল বা একাধিক ভেরিয়েবলকে পরিবর্তন করার ক্ষেত্রে যে ভেরিয়েবলের সিগনিফিক্যান্ট রোল থাকে তাকে বলা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এখানে তারপর কি বলা হচ্ছে, এই যে আমরা সিগনিফিক্যান্ট রোলটাকে মেজার করব, কিসের ভিত্তিতে মেজার করব, থ্রু ম্যানিপুলেশন। যে ভেরিয়েবলটা তাহলে আমরা কি বলবো, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কিন্তু ইজ এ ম্যানিপুলেটিভ ভেরিয়েবল, অর্থাৎ এটাকে ম্যানিপুলেট করা যায়। এবার আমাকে মাথায় রাখতে হবে যে ম্যানিপুলেশন মানে কি। ম্যানিপুলেশন বলতে সাধারণভাবে নিজের মন গড়া বিষয়বস্তুকে যুক্ত করা বা নিজের মতো করে পাল্টে দেওয়া নয়। লজিক্যাল ইনক্লুশন অর এক্সক্লুশন অফ অ্যাট্রিবিউট অর অ্যাট্রিবিউট ভ্যালুস, এটাকে কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। হোয়াট ইজ ম্যানিপুলেশন? ম্যানিপুলেশন ইজ এ লজিক্যাল ইনক্লুশন অর এক্সক্লুশন। ইনক্লুশন হতে পারে, এক্সক্লুশন হতে পারে, অ্যাট্রিবিউট অ্যান্ড অ্যাট্রিবিউট ভ্যালুস। ঠিক আছে, এটা ততক্ষণ ইনক্লুশন এক্সক্লুশন করতে হবে টু এনশিওর দ্য ডিজায়ার্ড ইনফ্লুয়েন্স অর টু ইনফ্লুয়েন্স দ্য ডিজায়ার্ড অর ডিফাইন্ড এফেক্টস। ঠিক আছে, তাহলে ম্যানিপুলেশন সম্পর্কে আমরা সংক্ষেপে তাহলে কি বলবো, সেটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। ম্যানিপুলেশন মানে নিজের মতো করে পাল্টে দেওয়া নয়, এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে ম্যানিপুলেশন সম্পর্কে এক লাইন আমরা এরকমভাবে আলোচনা করতে পারি। হোয়াট ইজ ম্যানিপুলেশন? এখানে বলা হচ্ছে ম্যানিপুলেশন ইজ অ্যান অ্যাপ্রোচ, এটা একটা স্টাইল অফ অ্যাকশন, হ্যাঁ, অ্যাপ্রোচ টু ইনক্লুড অর টু এক্সক্লুড। কাকে ইনক্লুড করবো, এক্সক্লুড করবো? অ্যাট্রিবিউট অর অ্যাট্রিবিউট ভ্যালুজ, to ensure the significant output of a defined action. তাহলে অ্যাকশানটা কার হচ্ছে? অ্যাকশানটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলে হচ্ছে।
যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের অ্যাকশান আমরা দেখতে চাইছি, তার প্রভাব দেখতে চাইছি, ততক্ষণ পর্যন্ত আমি সেইটাকে চেঞ্জ করতে থাকবো। কাকে চেঞ্জ করব? তার যে কম্পোনেন্টগুলো রয়েছে সেখানটায়। আমরা যে এক্সাম্পলটা দিয়েছিলাম যে এরকম একটা ধান আছে, যে XXP বলে একটা ধান রয়েছে, অর্গানিক ফার্টিলাইজার রয়েছে। তো সেই অর্গানিক ফার্টিলাইজারে দেখা গেল আমার অ্যাট্রিবিউট এরকম রয়েছে অনেকগুলো। অ্যাট্রিবিউট কী রয়েছে? অ্যাট্রিবিউট 1, অ্যাট্রিবিউট 2, অ্যাট্রিবিউট 3, অ্যাট্রিবিউট 4, অ্যাট্রিবিউট 5, অ্যাট্রিবিউট N। এরকম কী হয়েছে, এরকম কতগুলো অ্যাট্রিবিউট রয়েছে। তো এই অ্যাট্রিবিউটগুলোকে নিয়ে তৈরি হওয়া যে ফার্টিলাইজারটা, তার প্রভাব দেখছিলাম। দেখতে গিয়ে দেখা গেল যে আমি যেখানে বললাম যে প্রতি বিঘাতে 15 কুইন্টাল উৎপাদন হচ্ছে, তা না হয়ে দেখা গেল কমে গেল, কম হয়েছে। কী হয়েছে? 10 কুইন্টালের নিচে, অর্থাৎ কেমন দেখা যায় 7 কুইন্টাল পার বিঘাতে উৎপাদন হয়েছে। তাহলে সেক্ষেত্রে আমার কী হলো, আমার যে সিগনিফিক্যান্ট যে ভ্যালু, সিগনিফিক্যান্ট যে আউটপুটের কথা বলা হচ্ছে, সিগনিফিক্যান্টের আউটপুট, কিন্তু সিগনিফিক্যান্ট আউটপুট এলো না। তখন আমি কি করব? তখন কিন্তু আমাকে এই যে ধান ফার্টিলাইজারটা আছে, এখানকার কী করতে হবে, এখানকার যে অ্যাট্রিবিউট রয়েছে এবং তার যে ভ্যালু রয়েছে, সে ভ্যালুগুলোকে চেঞ্জ করতে হবে। হঠাৎ হয়তো এরকম হতে পারে যেখানে 5টা অ্যাট্রিবিউট ছিল, সেখানে আমরা আরেকটা অ্যাট্রিবিউট জুড়ে দিলাম, কিংবা এমন হতে পারে যে 2 নম্বর অ্যাট্রিবিউটটাকে বাদ দিয়ে দিলাম, কিংবা এমন হতে পারে যে লেভেলে ছিল এখানে দেখা গেল এটা কী ছিল, এটা মডারেট লেভেলে ছিল, এটা হাই লেভেলে ছিল, এইটা লো লেভেলে ছিল, এইটাও লো লেভেলে ছিল, হ্যাঁ, এরকম কম্পোনেন্ট ছিল। তাহলে আমি কি করতে পারি? আমি এটাকে মডারেট করতে পারি, কিংবা এটাকে সব কটাকে হাই করে দিলাম। সবগুলোকে হাই করে দেখি তো এই কম্পোনেন্টের যে ভ্যালুগুলো আছে সেগুলোকে ইনক্রিজ করে দিলাম। ইনক্রিজ করে দেখলাম যে এর উপাদানটা, মানে এর প্রভাবটা কেমন হচ্ছে, এটা সিগনিফিক্যান্ট রোল আসছে কি না আসছে, সিগনিফিক্যান্ট আউটপুট এনশিওর হচ্ছে কি হচ্ছে না। তাহলে এখানে এই বিষয়টি কিন্তু হচ্ছে ম্যানিপুলেশন। কাকে ম্যানিপুলেট করছি? এই যে পার্টিকুলার যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তাকে কিন্তু ম্যানিপুলেট করছি। তার যে অ্যাট্রিবিউট রয়েছে সেই অ্যাট্রিবিউটগুলোকে ম্যানিপুলেট করছি, তার অ্যাট্রিবিউট ভ্যালুগুলোকে ম্যানিপুলেট করছি। কিসের জন্য? না তো এইটা থেকে যাতে আমার ডিজায়ার্ড আউটপুট বা আউটকাম আসে। এটা কোথায় হবে? অ্যাকচুয়ালি এটা হবে এক্সপেরিমেন্টেশনের মধ্য দিয়ে। এক্সপেরিমেন্টেশনের মধ্য দিয়ে কিন্তু এটা ম্যানিপুলেশন ইজ আ টেকনিক্যাল অ্যাপ্রোচ অর টেকনিক্যাল প্রসেস ফর এক্সপেরিমেন্টেশন টু এনশিওর দ্য সিগনিফিক্যান্ট আউটকাম। হ্যাঁ, কোনো সিগনিফিক্যান্ট আউটকাম অফ এনি টাস্ক অর এনি অ্যাকশন, যে কোনো কাজের সিগনিফিক্যান্ট আউটপুটটাকে মেজার করার জন্য ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের যে অ্যাট্রিবিউটগুলো থাকে, যে মৌলিক যে উপাদানগুলি থাকে, এবং মৌলিক উপাদানের যে তারতম্য, মানে যে গুণগত তারতম্য থাকে, সে তারতম্যের পরিবর্তন নিয়ে আসা, তারতম্য অর্থাৎ ভ্যালুর ক্ষেত্রে পরিবর্তন নিয়ে আসা, কিংবা তার কম্পোনেন্টের মধ্যে পরিবর্তন নিয়ে এসে এটাকে যখন সেই কাঙ্ক্ষিত ফল যদি আমরা এনশিওর করতে পারি, তার জন্য যে সমস্ত অ্যাক্টিভিটি করা হচ্ছে, চেঞ্জ আনা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলে, সেইটাকে কী বলা হচ্ছে? ম্যানিপুলেশন বলা হচ্ছে। তাই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইজ এ ম্যানিপুলেটিভ ভেরিয়েবল। এটাকে কিন্তু এর যে ডিজায়ার্ড যে ইনফ্লুয়েন্স অন দ্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মধ্যে যে ধরনের প্রভাবটা আমরা দেখতে চাইছি, সেই ধরনের প্রভাবটাকে এনশিওর করার জন্য, সেই ধরনের প্রভাবটাকে নিশ্চিত করার জন্য, সিগনিফিক্যান্ট প্রভাবটাকে নিশ্চিত করা পর্যন্ত, যখন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের যে ইন্টার কম্পোজিশন, তার যে নিজের যে এলিমেন্টসগুলো রয়েছে, তার যে অ্যাট্রিবিউট বা অ্যাট্রিবিউট ভ্যালুগুলো রয়েছে, সেগুলোকে যখন চেঞ্জ করা হবে, মডিফাই করা হবে লজিক্যালি, ঠিক আছে, এখানে হ্যাপাজার্ড ওয়েতে না, লজিক্যালি, হ্যাঁ, ইন্টার থিওরিটিক্যাল কনসেপ্টের উপর ভিত্তি করে যখন সেগুলোকে আমরা কী করছি? চেঞ্জ করছি, ইনক্লুশন এক্সক্লুশন করে নিয়ে এটাকে করছি, তখন সেই প্রসেসটাকে বলা হচ্ছে ম্যানিপুলেশন। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইজ এ ম্যানিপুলেটিভ ভেরিয়েবল, ঠিক আছে। তো আমরা এই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সম্পর্কে আরেকটু জেনে নেব। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সম্পর্কে বুঝতে গেলে আরেকটা জিনিস আমাদেরকে মাথায় রাখা দরকার, যে কি মাথায় রাখা, দুটো বিষয়ের মধ্যে তফাৎ রয়েছে। কি তফাৎ রয়েছে? একটা হচ্ছে কিছু বিহেভিয়ারাল সায়েন্সের ক্ষেত্রে বা এডুকেশনাল রিসার্চের ক্ষেত্রে আমরা এই তফাৎটা অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে। একটা হচ্ছে ভেরিয়েবল এবং কনস্ট্রাক্টের মধ্যে পার্থক্য আছে। ভেরিয়েবল এবং কনস্ট্রাক্ট দুটো এক জিনিস নয়, এই দুটোর মধ্যে পার্থক্যটা আমাদেরকে বুঝে নেওয়া দরকার। যেমন একটা এক্সাম্পল দিয়ে আমরা বুঝতে পারি, কীরকম? ধরা যাক অ্যাকাডেমিক অ্যাচিভমেন্ট। এই অ্যাকাডেমিক অ্যাচিভমেন্ট অফ স্টুডেন্টস, দেখা গেল এম এ ক্লাসের স্টুডেন্টস। তো অ্যাকাডেমিক অ্যাচিভমেন্ট, সেটাকে আমি মেজার করলাম কি? কতগুলো নিউমেরিক্যাল ভ্যালুর উপর ভিত্তি করে। নিউমেরিক্যাল ভ্যালু রয়েছে,
নিউমেরিক্যাল স্কোর রয়েছে, তার উপর ভিত্তি করে আমি মেজার করলাম। নিউমেরিক্যাল স্কোরগুলোর ভিত্তিতে আমি কী করলাম, একাডেমিক অ্যাচিভমেন্টটাকে মেজার করলাম। তাহলে আরেকটা কি হয়েছে, এই যে একাডেমিক্যালি অ্যাচিভ করলো, তারা অ্যাচিভ করলো, সে অ্যাচিভমেন্টটা অ্যাকচুয়ালি কোথায় কোথায় রিফ্লেক্ট হচ্ছে আমাদের, না তো অ্যাক্টিভিটির মধ্য দিয়ে রিফ্লেক্ট হচ্ছে, আমরা মেজার করতে পারছি। কিন্তু এটা কিন্তু একটা সাইকোলজিক্যাল বা কগনিটিভ ফিল্ডে কিন্তু একটা অ্যাবস্ট্রাক্ট আউটকাম বা অ্যাবস্ট্রাক্ট একটা আউটপুট কিন্তু জেনারেট করছে। অর্থাৎ কি বলতে চাইছি, যে কোনো একটা জিনিস না জানার আগে আমরা যেরকমভাবে থিঙ্ক করি, সেটা সম্পর্কে ফিল করি, তাহলে আমাদের থিঙ্কিং প্রসেসটা কিন্তু আমাদের কি হচ্ছে, সেটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট ওয়েতে কিন্তু হচ্ছে, সেটা কংক্রিট ওয়েতে হচ্ছে না। থিঙ্কিং হওয়া, লজিক্যালি অ্যানালাইসিস করা ইত্যাদি বিষয়গুলো, ঠিক আছে। তো আমরা অ্যাচিভ করলাম, সেটা স্কোর দিয়ে বুঝলাম। সেটা হচ্ছে কি, যখন আমি স্কোর দিয়ে মেজার করব কোনো বিষয়কে, ভেরিয়েবিলিটিকে, তখন সেটাকে কি বলা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে ভেরিয়েবল। কিন্তু যখন অ্যাবস্ট্রাক্ট কম্পোনেন্টকে মেজার করব, তখন কিন্তু তাকে ভেরিয়েবল বলা যাবে না, তখন সেই অ্যাবস্ট্রাক্ট কম্পোনেন্টটা হচ্ছে কনস্ট্রাক্ট। অর্থাৎ আমি কতটা অ্যাচিভ করলাম সেটা আমার সংখ্যামান বলে দিল, সেই সংখ্যামানের ভিত্তিতে যখন মাপবো তখন সেটা হবে ভেরিয়েবল। যদি আমি সংখ্যামানের ভিত্তিতে না মাপি, যদি এমন বিষয়টা, অর্থাৎ আমার মানসিক দিক থেকে, চিন্তনের দিক থেকে, বিচারের দিক থেকে, যুক্তির দিক থেকে অ্যাবস্ট্রাক্ট ওয়েতে কতটা পরিবর্তন এসছে, কতটা সিগনিফিকেন্ট একটা অ্যাটমসফিয়ার তৈরি হয়েছে, সেটাকে যদি আমাকে রিয়ালাইজ করতে হয়, সেটাকে যদি মেজার করতে হয় অ্যাট দ্যাট সিচুয়েশান, সেটাকে কিন্তু আমার কী বলা হবে, সেটাকে বলা হবে কনস্ট্রাক্ট। দেয়ার ইজ সিগনিফিকেন্ট ডিফারেন্স বিটুইন এ ভেরিয়েবল, বিটুইন দ্য কনসেপ্ট অফ ভেরিয়েবল অ্যান্ড কনস্ট্রাক্ট। এই দুটো কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, বেসিক্যালি বিহেভিয়ারাল সায়েন্স বা এডুকেশনাল যারা গবেষক তাদের ক্ষেত্রে এটা কিন্তু আমাদের মনে রাখা খুবই দরকার। একই রকমভাবে যেমন দেখা যায় যে আইকিউকে আমরা মাপছি কোনো একটা সংখ্যা মান দিয়ে, মানে আইকিউ ইজ এ ইন্ডেক্স টু অ্যাসেস দ্য ইন্টেলিজেন্স। তাহলে আমি এই যে আইকিউ মাপছি, যখন আমি ইন্টেলিজেন্সকে আইকিউ দিয়ে মাপছি, তখন সেটা হয়ে গেল ইন্টেলিজেন্সকে, তখনকে আমি কি বলবো, যে এটা একটা ভেরিয়েবল। কিন্তু আমার ইন্টেলিজেন্স কতটা আছে এবং আমার ইন্টেলিজেন্স আমার সাইকোলজিক্যাল ফিল্ডে কতটা পারফর্ম করে, কেমন রোল প্লে করে, সেটাকে আমি অ্যাবস্ট্রাক্ট ওয়েতে যদি আমি অ্যানালাইসিস করি বা বোঝার চেষ্টা করি, তখন সেটাকে কিন্তু বলা হবে, তখন কিন্তু ইন্টেলিজেন্সটা হয়ে গেল কনস্ট্রাক্ট। এটা কিন্তু আমাদেরকে মনে রাখা দরকার। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে আবার কি বলা যায়, দুভাগে ভাগ করা যেতে পারে। কি কি? একটা আছে টাইপ ই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর একটা হচ্ছে টাইপ এস ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে দুটো ভাগে ভাগ করছি। অর্থাৎ টাইপ ইটা কি, যে ভেরিয়েবলটা কি হচ্ছে এক্সপেরিমেন্টালি ম্যানিপুলেট হচ্ছে, যেটা এক্সপেরিমেন্টালি ম্যানিপুলেট হয়, যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলগুলো এক্সপেরিমেন্টালি ম্যানিপুলেট হয়, সেগুলোকে কি বলা হয়, সেগুলোকে বলা হচ্ছে টাইপ ই। ঠিক আছে, যেগুলো এক্সপেরিমেন্টালি ম্যানিপুলেট হয় সেগুলো হচ্ছে টাইপ ই। কিন্তু যেগুলো ম্যানিপুলেট হয় থ্রু সিলেকশন, যেগুলো থ্রু সিলেকশনে ম্যানিপুলেট হয়, এটা এরকম হবে ম্যানিপুলেশন থ্রু সিলেকশন, ম্যানিপুলেশন থ্রু সিলেকশন, সেইগুলোকে কি বলা হচ্ছে টাইপ এস ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। অর্থাৎ আমি ম্যানিপুলেট করছি, চেঞ্জ করছি, ইনক্লুশন বা এক্সক্লুশন করছি, অ্যাট্রিবিউট বা অ্যাট্রিবিউট ভ্যালুজ। যদি এক্সপেরিমেন্ট করার মধ্যে, যে এক্সাম্পলটা আমরা দিয়েছিলাম, যখন এক্সপেরিমেন্ট করার মধ্য দিয়ে করব, তখন সেটাকে বলে টাইপ ই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। যদি আমি এক্সপেরিমেন্ট না করে আমি কি করলাম, ডাইরেক্টলি কিছু জিনিস জুড়ে দিলাম, কিছু জিনিস বাদ দিয়ে দিলাম, ডাইরেক্ট সিলেকশনের মাধ্যমে আমি ওটাকে চেক করে টেস্ট করে না করে আমি কি করলাম, ডাইরেক্টলি ওটাকে 10টা কম্পোনেন্ট ছিল 5টা বাদ দিয়ে দিলাম। কেন বাদ দিলাম আমি সেটা দেখছি না। বাদ দেওয়ার আগে যদি আমি এরকমভাবে দেখি, প্রয়োগ করে একবার দেখলাম, প্রয়োগ করে দেখলাম না এটা ঠিক কাজ করছে না, এটাকে বাদ দিয়ে দাও। আবার প্রয়োগ করে দেখলাম না এটা কাজ করছে, সেটাকে তখন ইনক্লুড করলাম। তাহলে এরকমভাবে ডাইরেক্টলি এক্সপেরিমেন্ট যখন করব, তখন তার মাধ্যমে যখন কোনো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে ম্যানিপুলেট করা হয়, তখন সেটাকে টাইপ ই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলে। যদি আমি এক্সপেরিমেন্ট নয়, ডাইরেক্ট সিলেকশনের মাধ্যমে, থ্রু সিলেকশনের মাধ্যমে কোনো বিষয়গুলোকে সিলেক্ট করলাম, কিন্তু কোনো জিনিসগুলোকে এক্সক্লুড করে দিলাম, তার মাধ্যমে যদি আমি কোনো ভেরিয়েবলকে ম্যানিপুলেট করি, তখন সেটা হচ্ছে টাইপ এস ভেরিয়েবল বলা হয়। এর পরিপ্রেক্ষিতে যেমন এদের একটা নামকরণ আছে, টাইপ ই যে ভেরিয়েবল রয়েছে, এই ভেরিয়েবলগুলোকে এক্সপেরিমেন্টাল ভেরিয়েবল বলা হয়, আর টাইপ এস ভেরিয়েবলগুলোকে কোরিলেশনাল ভেরিয়েবলও উল্লেখ করা হয়। এই ধরনের একটা
ধারণা প্রচলিত রয়েছে। এক্সপেরিমেন্টেশনের মাধ্যমে হয়, সেই জন্য ওটাকে এক্সপেরিমেন্টাল ভেরিয়েবলও বলা হয়ে থাকে টাইপ ইকে। আর এটা যেহেতু সিলেকশনের মাধ্যমে হয়, সেজন্য কোরিলেশনাল ভেরিয়েবল হিসেবেও এটাকে উল্লেখ করা হয়। এবার আমরা দেখে নেব যে পারপাস, সে পারপাসের উপর ভিত্তি করেও কিন্তু ভেরিয়েবলকে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে কতগুলো গ্রুপে ভাগ করা যায়। কি কি পারপাস রয়েছে, সে পারপাসের উপর ভিত্তি করে আমরা based on the purpose independent variable will be classified into 4 fundamental section or 4 fundamental 4 নয় হ্যাঁ 4 fundamental section or group। কি কি based on, এখানে তাহলে কি হচ্ছে types of independent variable, variable based on purpose। পারপাসের উপর বেস করে কি কি ভাগে ভাগ করছে। নাম্বার ওয়ান কি বলা হচ্ছে, মেজার্ড ভেরিয়েবল। মেজার্ড ভেরিয়েবল এটাকে কি বলছে, this independent variable will be measured or observed by the researcher। নাম্বার টু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি আছে, কন্ট্রোল ভেরিয়েবল। এটা কি, দিস আইভি independent variable is important to neutralize অর্থাৎ কন্ট্রোল করার জন্য, যাকে কন্ট্রোল করার চেষ্টা করা হয়। যে আইভিগুলোকে কী করা হচ্ছে, ট্রিটমেন্ট ভেরিয়েবল। ইন্টারভেনিং ভেরিয়েবলের আরেকটি ইয়ে আছে, পারপাসিভ ওয়েতে যেটা ভাগ করা হয়েছে, ট্রিটমেন্ট ভেরিয়েবল, ট্রিটমেন্ট এক্সপেরিমেন্টাল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। সেটা কি, দিস আইভি independent variable will be manipulated by the researcher। আর আরেকটি রয়েছে মডারেটিং ভেরিয়েবল, মডারেটিং 4 নম্বর মডারেটিং ভেরিয়েবল। মডারেটিং ভেরিয়েবলটা কি, এখানে বলা হচ্ছে আচ্ছা, এটা সম্পর্কে আমরা পরে আলোচনা করছি। এই তিনটি সম্পর্কে আগে আমরা আলোচনা করে নিই। 4 নম্বরটা আমরা এক্সাম্পল দিয়ে বুঝবো। তাহলে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে আমরা 4 ভাগে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে পারপাসের উপর বেস করে যদি দেখা যায়, তাহলে আমরা 4টি গুরুত্বপূর্ণ ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে মেজার্ড ভেরিয়েবল, কন্ট্রোল ভেরিয়েবল, ট্রিটমেন্ট ভেরিয়েবল এবং আরেকটা হচ্ছে মডারেটিং ভেরিয়েবল। তাহলে মেজার্ড ভেরিয়েবল অর্থাৎ আমরা যখন কোনো ভেরিয়েবলকে, যে ভেরিয়েবলকে ডাইরেক্টলি মেজার করছি, যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলগুলোকে আমরা ডাইরেক্টলি মেজার করব, মেজার করব বা অবজার্ভ করব, সেই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলগুলোকে আমরা কি করব, শুধু মেজার করার জন্য মেজার করছি, মানে এক্সপেরিমেন্টের পারপাস যখন মেজার করব তখন তার নামকরণ হবে মেজার্ড ভেরিয়েবল। একই রকমভাবে এই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলগুলোকে, নিউট্রাল করব অর্থাৎ কন্ট্রোল করার চেষ্টা করব মানে হচ্ছে যে এর নিউট্রাল এফেক্ট,
মানে এটাকে নিউট্রালাইটিং মানে কন্ট্রোলিং করার মাধ্যমে, যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটাকে কন্ট্রোলিং করার মাধ্যমে ইনফ্লুয়েন্সটাকে দেখার চেষ্টা করা হবে, তখন সেই ভেরিয়েবলগুলোকে বলা হচ্ছে কন্ট্রোল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। একই রকমভাবে কী বলে ট্রিটমেন্ট ভেরিয়েবল, যেটা রিসার্চার ম্যানিপুলেট করে। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে যেমন হচ্ছে রিসার্চার কী করে, ম্যানিপুলেট করে। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে কন্ট্রোল করে। কন্ট্রোল কেন করেন না, তো এখানে যাতে বাইরের কোনো কম্পোনেন্ট, অ্যাসোসিয়েটেড কম্পোনেন্ট বা অ্যাসোসিয়েটেড ফ্যাক্টরগুলো সেখানে গুরুত্বপূর্ণ রোল প্লে করে এর যে ইন্টারভেনিং ভেরিয়েবলের যে অ্যাকচুয়াল যে অ্যাট্রিবিউট বা অ্যাট্রিবিউট ভ্যালুজ রয়েছে সেটা যাতে ডাইভার্ট না হয়ে যায়, সেটা যাতে অ্যাকচুয়ালি চেঞ্জ না হয়ে যায়, একটা নেগেটিভ সার্কামস্টেন্সেস অ্যারাইজ না করে, সেই জন্য কী করা হয়েছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে কন্ট্রোল করা হয়। যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলগুলোকে কন্ট্রোল করা হচ্ছে তখন কন্ট্রোল করার মানে পারপাসের ভিত্তিতে, পারপাস অফ কন্ট্রোলিংয়ের পারপাস নিয়ে, কন্ট্রোলিংয়ের উদ্দেশ্য নিয়ে যখন কোনো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে ট্রিট করা হয় তখন সেটাকে বলা যায় কন্ট্রোলড ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। একই রকমভাবে কন্ট্রোল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ঠিক আছে। একই রকমভাবে যখন কি হচ্ছে ট্রিটমেন্টের পারপাসে, ট্রিটমেন্ট কথাটির মানে হচ্ছে থ্রু ম্যানিপুলেশন, ট্রিটমেন্টের পারপাসকে মাথায় রেখে যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে স্টাডি করা হবে, অ্যানালাইসিস করা হবে, তখন সেটাকে ট্রিটমেন্ট ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলা হবে। একই রকমভাবে শুধু অনলি ফর দি মেজারমেন্টের পারপাস নিয়ে যখন কোনো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে ট্রিট করা হবে তখন সেটা হচ্ছে মেজার ভেরিয়েবল। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে মডারেটিং ভেরিয়েবল, মডারেটিং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। সেটা কি, সেটা সম্পর্কে আমরা বুঝব। চার নম্বর, মডারেটিং ভেরিয়েবল কি, সেটা বলছে যে দিস ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল will be the secondary variable to influence the variables, other variables। কি ব্যাপারটা হচ্ছে আমি রিসার্চার, আমি কি করলাম এক্সপেরিমেন্টেশনের জন্য আমি একটা আইভি নিলাম, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল নিলাম, যেটা হচ্ছে মেইন। এর সাথে সাথে আমি আরেকটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল নিলাম যেটা সেকেন্ডারি। আচ্ছা, সেকেন্ডারিটা কেন নিলাম? দেখা গেল এখানে একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল রয়েছে, এই ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটাকে আমি ডাইরেক্টলি একবার এই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটাকে প্রয়োগ করব এবং এইটার সাথে মার্চ করে, অর্থাৎ একবার আমি কি করব, এর সাথে মার্চ করে সেকেন্ডারি যে ভেরিয়েবলটা রয়েছে সেকেন্ডারি ভেরিয়েবলটাকে মার্চ করে মেইন ভেরিয়েবলটাকে প্রয়োগ করব। ঠিক আছে, তাহলে প্রথমে কি করছে, এমনি সিঙ্গেল ওয়েতে আমি সেটাকে প্রয়োগ করছি ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর তার ইনফ্লুয়েন্স বা প্রভাবটাকে দেখার জন্য। আবার কি হচ্ছে, এটাকে মার্চ করে এমন একটা সেকেন্ডারি ইন্টারভেনিং ভেরিয়েবল নেওয়া হয়েছে যেটাকে মেইন যে ইন্টারভেনিং ভেরিয়েবল রয়েছে তার সাথে মার্চ করার মাধ্যমে তার ইনফ্লুয়েন্সটাকে বা তার প্রভাবটাকে বোঝার চেষ্টা করছি বা জানার চেষ্টা করছি। তখন এই যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা, এটা হচ্ছে মডারেটিং বলছে। এই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটাকে ডাইরেক্টলি কী বলা হবে, মডারেটিং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে আমরা পারপাসের উপর ভিত্তি করে আমরা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে চার ভাগে ভাগ করছি। এক হচ্ছে মেজার্ড, শুধুমাত্র মেজারমেন্টের পারপাস নিয়ে যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলগুলোকে আমরা স্টাডি করে থাকি সেই সমস্ত ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলগুলোকে মেজার্ড ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলে। একই রকমভাবে যে কন্ট্রোলিংয়ের পারপাস নিয়ে যখন যে ভেরিয়েবলকে আমরা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে আমরা স্টাডি করি বা কনসেন্ট্রেট করি বা ফোকাস করি তখন সেটাকে কন্ট্রোল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলবে। একই রকমভাবে ট্রিটমেন্টের পারপাসকে নিয়ে মাথায় রেখে যখন আমরা যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে স্টাডি করি তখন সেটাকে কি বলা হচ্ছে, তখন সেটাকে কিন্তু বলা হচ্ছে ম্যানিপুলেটিভ ভেরিয়েবল বা এক্সপেরিমেন্টাল বা ট্রিটমেন্ট ভেরিয়েবল।
এক নম্বর হচ্ছে মেজার্ড ভেরিয়েবল, 2 নম্বর কন্ট্রোল, 3 নম্বর ট্রিটমেন্ট। আর মডারেটিং ভেরিয়েবল কি, কোনো একটা মেইন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের বা বেসিক ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ইনফ্লুয়েন্সটাকে জাস্টিফাই করার জন্য, সেটাকে আরও বেশি সিগনিফাই করার জন্য, অ্যাকসেপ্টেবল করার জন্য, সাথে যখন আরও অন্য কোনো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে নেওয়া হয়, যেটা কি করা হয়, যার অ্যাসিস্ট্যান্স বা যার প্রভাব, যার সংযুক্তির মাধ্যমে মেইন যে ইন্টারপেন্ডিং ভেরিয়েবল তার যে প্রভাবটাকে জাস্টিফাই করার চেষ্টা করা হয়, তখন সেই যে দ্বিতীয় যে ভেরিয়েবলটি, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটি, সেটা হচ্ছে যে সেকেন্ডারি ভেরিয়েবলটি, সেটি হচ্ছে মেইনলি মডারেটিং ভেরিয়েবল হিসেবে উল্লেখ করা হয়ে থাকে। আর আরেকটি ক্লাসিফিকেশন আমরা অলরেডি সেই এক্সপেরিমেন্টের যে এক্সাম্পলটি, সেই এক্সাম্পলটা দেওয়ার সময় আমরা বলেছিলাম, সেটি হচ্ছে ইন্টারভেনিং ভেরিয়েবল এবং এক্সট্রানিয়াস ভেরিয়েবল। আমরা জানি সেই এক্সপেরিমেন্টেশনের সময়, এক্সপেরিমেন্টের যে এক্সাম্পলটা আমরা দিয়েছিলাম, যে জমিগুলি আমরা নিয়েছিলাম, 4টি গুরুত্বপূর্ণ জমি, সে জমিতে আমরা যেগুলো আমরা বুঝতে পেরেছি বা ডিফাইন করতে, মানে থ্রু অ্যানালাইসিসের মাধ্যমে অ্যাজ এ রিসার্চার বিফোর স্টার্টিং দ্য স্টাডি, হ্যাঁ, আমরা স্টাডি শুরু করার আগে যখন আমরা অ্যানালাইসিস করে, রিভিউর মাধ্যমে অ্যানালাইসিস করে বুঝে নেব যে এই কম্পোনেন্টগুলো, এই ফ্যাক্টরগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, এই প্রভাবগুলো যাতে না তৈরি হয় তার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হলো, হ্যাঁ, তখন সেই ভেরিয়েবলগুলোকে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। যে জমিতে আমরা ইন্টারভেনিং ভেরিয়েবল, যেরকম আমরা হলাম জমিতে আমরা চাষ নিয়েছিলাম, কর্ষণ, চাষের ধরন, চাষের ধরনটাকে আমরা কন্ট্রোল একই রেখেছিলাম। নাম্বার 2 আমরা কী দেখছিলাম, জলের প্রয়োগ, হ্যাঁ, জলের প্রয়োগ আমরা দেখেছিলাম, একই রেখেছিলাম। একই রকমভাবে ইন্টারভ্যালটা, জলের প্রয়োগের ইন্টারভ্যাল, হ্যাঁ, প্রয়োগের যে ব্যবধান, সেটাকে আমরা ঠিক রেখেছিলাম। একই রকম কী করেছিলাম, আমরা ফেন্সিংটাকে ঠিক করেছিলাম, বেড়া দিয়েছিলাম, ফেন্সিংয়ের যে বিষয়টা আমরা দেখেছিলাম। এই যে ফ্যাক্টরগুলোকে আমি আইডেন্টিফাই করেছিলাম, আইডেন্টিফাই করার মাধ্যমে এগুলোর প্রভাবগুলোকে আমি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিলাম। তো এই ভেরিয়েবলগুলোকে আমি কি বলেছিলাম, সেই এক্সাম্পলের ভিত্তিতে ইন্টারভেনিং ভেরিয়েবল, অর্থাৎ যে ভেরিয়েবলগুলোর প্রভাবগুলোকে ডিফাইন, যে সমস্ত অ্যাসোসিয়েটেড বা কোরিলেটেড মানে অ্যাসোসিয়েটেড যে ভেরিয়েবলগুলো ইন্ডিপেন্ডেন্ট বা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাথে, বেসিক্যালি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ইনফ্লুয়েন্সকে ডাইভার্ট করতে পারে বা প্রভাবিত করতে পারে, হ্যাঁ, সেই সমস্ত ভেরিয়েবলগুলোকে, সেই অ্যাসোসিয়েটেড ভেরিয়েবলগুলোর ইনফ্লুয়েন্সগুলোকে মানে ডিফাইন করার পরে সেগুলোর প্রভাবকে যখন কন্ট্রোল করার চেষ্টা করা হয়, তখন সেগুলোকে কী বলা হচ্ছে, ইন্টারভেনিং ভেরিয়েবল। আর যেগুলো হচ্ছে নন ডিফাইন্ড যে সমস্ত ভেরিয়েবল রয়েছে, যে ভেরিয়েবলগুলোকে ডিফাইন করা হয় না বা করা সম্ভব হয়ে ওঠে না, কিন্তু তার একটা প্রভাব আমরা দেখতে পাই, তখন সেটাকে কি বলা হচ্ছে, এক্সট্রানিয়াস ভেরিয়েবল। এই এক্সট্রানিয়াস ভেরিয়েবলটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভেরিয়েবল, যে ভেরিয়েবলটি মূলত রিসার্চার কখনো কখনো কিছুটা হয়তো অনুমান করতে পারে, আর কখনো কখনো রিসার্চারের যে সামর্থ্য, যে অবজারভেশনের যে সামর্থ্য বা সেগুলোকে জাস্টিফাই করার যে সামর্থ্য, সেই সামর্থ্যের ঊর্ধ্বে থাকার জন্য এই ভেরিয়েবলগুলোকে কিন্তু আন্ডার অবজারভেশন বা আন্ডার স্টাডির মধ্যে সেটা কিন্তু আসে না। সেজন্য এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা নেগেটিভ এফেক্ট ক্রিয়েট করতে পারে, বা টোটাল রিসার্চের যে অবজেক্টিভ, সেই অবজেক্টিভকে কিন্তু ডাইভার্ট করতে পারে। সেজন্য এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। এর পরবর্তীতে আমরা এই বিষয়গুলিকে কিভাবে আমি কন্ট্রোল করব, অর্থাৎ এক্সট্রানিয়াস ভেরিয়েবলকে কিভাবে কন্ট্রোল করা যায়, সেটি সম্পর্কে এবার আমরা আলোচনা করব। অর্থাৎ ডিফারেন্ট টেকনিক্স টু কন্ট্রোলিং দ্য এক্সট্রানিয়াস ভেরিয়েবল, এটি আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। কারণ আমরা ডিলিনিয়েট দ্য ভেরিয়েবল বলতে গিয়ে আমরা আলোচনা করেছিলাম যে কনসেপ্ট অফ ভেরিয়েবল, টাইপস অফ ভেরিয়েবল অ্যান্ড দ্য কন্ট্রোলিং টেকনিক অফ দি ভেরিয়েবল। তাহলে আমরা এবার এক্সট্রানিয়াস ভেরিয়েবলের যে কন্ট্রোলিং, সেই কন্ট্রোলিংগুলো নিয়ে আলোচনা করব। কি আছে তাহলে, টেকনিক্স টু কন্ট্রোল এক্সট্রানিয়াস ভেরিয়েবল। তাহলে এক্সট্রানিয়াস ভেরিয়েবলের যে ভেরিয়েবলকে কন্ট্রোল কীভাবে করবো তার টেকনিক নাম্বার 1, প্রথম যে টেকনিকটি রয়েছে সে টেকনিকটি হচ্ছে যে এলিমিনেশন। নাম্বার 2 যে টেকনিকটি রয়েছে সেটি হচ্ছে কি কনস্ট্যান্সি অফ কন্ডিশন। নাম্বার 3 ব্যালেন্সিং। নাম্বার 4 কাউন্টার ব্যালেন্সিং।
নাম্বার 5 র্যান্ডমাইজেশন। এবার আমরা প্রত্যেকটি বিষয় নিয়ে এক্সাম্পল দিয়ে আলোচনা করব, আপনারা মন দিয়ে শোনার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন। যে আমি প্রথমে বলেছিলাম যে কোনো একটি এক্সপেরিমেন্টাল সিচুয়েশানে বা পরীক্ষার সময় বা এক্সপেরিমেন্টেশনের সময় দেখা যাচ্ছে কিছু এরকম নন ডিফাইন্ড বা পার্শিয়ালি ডিফাইন্ড, নন ডিফাইন্ড বা পার্শিয়ালি ডিফাইন্ড কিছু কম্পোনেন্ট বা কোনো ফ্যাক্টরস রয়েছে, যে ফ্যাক্টরসগুলো এক্সপেরিমেন্টের মধ্যে পার্টিসিপেট করে, এক্সপেরিমেন্টের মধ্যে ইনক্লুশন করে, হ্যাঁ, একটা সিগনিফিক্যান্ট রোল প্লে করে সেখানে টোটাল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের যে একটা নর্মাল ইন্টারাকশান বা তার যে একটা নর্মাল কেমিস্ট্রি, সেই নর্মাল কেমিস্ট্রিটাকে কী হচ্ছে বিভিন্নভাবে ডাইভার্ট করে একটা নেগেটিভ রেজাল্ট জেনারেট করছে। তখন এই যে এক্সট্রানিয়াস ভেরিয়েবলগুলোকে এগুলোকে আমরা এক্সট্রানিয়াস ভেরিয়েবল বলবো। এগুলোকে আমরা কত রকমভাবে কন্ট্রোল করতে পারি, তার কী কী টেকনিক রয়েছে। প্রথম টেকনিকটা হচ্ছে এলিমিনেশন। যদি আমরা পার্শিয়ালি আইডেন্টিফাই করতে পারি যে এই ভেরিয়েবলগুলো এর মধ্যে বা এই ফ্যাক্টরগুলো এর মধ্যে সিগনিফিক্যান্ট রোল প্লে করতে পারে, তো বিফোর স্টার্টিং দ্য স্টাডি, রিসার্চটা বা স্টাডিটা শুরু করার আগেই আমরা ইনিশিয়ালি যাদেরকে আইডেন্টিফাই করেছি, যে ভেরিয়েবলগুলোকে, যেগুলো সম্পর্কে ডিটেলস কনসেপ্ট আমাদের নেই, কিন্তু ইনিশিয়ালি আমরা বুঝতে পারছি যে বা অ্যাজ এ রিসার্চার আমি ফিল করতে পারছি যে এটার মধ্যে এটি প্রভাব ফেলতে পারে, তাকে আমি ডাইরেক্টলি এলিমিনেট করে দিলাম, বাদ দিয়ে দিলাম, সেটাকে আমি এক্সক্লুড করে দিলাম। এই এক্সক্লুশনের মাধ্যমে আমি কী করতে পারি, তাদের এফেক্টকে আমি মিনিমাইজ করতে পারি, তাদেরকে কন্ট্রোল করতে পারি। 2 নম্বর কী আছে, কন্ডিশনসকে কনস্ট্যান্ট করার মাধ্যমে। কন্ডিশনের ভেরিয়েশনস, আমরা যে এক্সাম্পলটা আজকে দিয়েছিলাম যে 4টি গুরুত্বপূর্ণ জমি নেওয়া হয়েছে এবং জমিগুলো 4টি হচ্ছে হোমোজিনিয়াস ফিচারের উপর ভিত্তি করে নেওয়া, অর্থাৎ এখানে কন্ডিশনসগুলোকে কিন্তু আমি ফিক্সড করে দিয়েছিলাম, কনস্ট্যান্ট করে দিয়েছিলাম, যে প্রত্যেকটা ল্যান্ডের যে প্রোডাক্টিভিটি রেট সেম হবে, ফিক্সড করে দিয়েছি। এমন কোনো ল্যান্ড নেব না, জমি নেব না যেটার প্রোডাক্টিভিটি একটু ডিফারেন্ট। ABCD 4টা ল্যান্ডের প্রোডাক্টিভিটি রেট সেম, তাই 4টে ল্যান্ডকে নেওয়া হয়েছে। সেম কোয়ান্টিটির জমি নেওয়া হয়েছে, একই রকমভাবে সেম মেকানিজমে সেম মেকানিজমে ওয়াটারিং করা হয়েছে, সেম মেকানিজমে কাল্টিভেটিং করা হয়েছে বা চাষ করা হয়েছে, একই রকম সেম মেকানিজমে যে ওয়াটারিং ইন্টারভ্যালকে ফলো করা হয়েছে, সেম মেকানিজমে ফেন্সিং টেকনিককে ফলো করা হয়েছে। তাহলে কন্ডিশনসকে যখন কনস্ট্যান্ট করে দেওয়া হচ্ছে, এই কনস্ট্যান্ট করার মাধ্যমেও কী করা যায়, এক্সট্রানিয়াস ভেরিয়েবলের যে ইনফ্লুয়েন্স, নন ডিজায়ারেবল ইনফ্লুয়েন্স, সেটাকে কন্ট্রোল করা যায়। তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি রয়েছে সেটা ব্যালেন্সিংয়ের মাধ্যমে। ব্যালেন্সিং কি? ব্যালেন্স করা মানে হচ্ছে এখানে দেখা যাচ্ছে যে ফিচার্সের সিমেট্রিক্যাল ট্রান্সফার আর অ্যাসিমেট্রিক্যাল ট্রান্সফার আমরা দেখতে পাই। কীরকম, যে এখানে আমি কি করেছি, এখানে আমি 4টি জমি নিয়েছিলাম, একটা হচ্ছে ল্যান্ড 1, ল্যান্ড 2, ল্যান্ড 3, ল্যান্ড 4, এরকম আমি 4টি জমি নিয়েছিলাম। তো 4টি জমির মধ্যে কিছু সিমেট্রিক্যাল ফিচার্স রয়েছে। কি সিমেট্রিক্যাল ফিচার্স? কোয়ান্টিটি আমি নিয়েছি, প্রোডাক্টিভিটি নিয়েছি, ঠিক আছে, কোয়ান্টিটি প্রোডাক্টিভিটি এই দুটো সবটারই হচ্ছে সিমেট্রিক্যাল ফিচার্স নিয়েছিলাম। তাহলে যে সিমেট্রিক্যাল ফিচার্স নেওয়ার মাধ্যমে আমি যখন কি করব, যে কোনো যে ভেরিয়েবল মানে যে ফ্যাক্টরগুলো রয়েছে, সে ফ্যাক্টরগুলোকে আমি কি করব, যে শিফট করলাম বা ট্রান্সফার করলাম। কীরকম ট্রান্সফার করলাম? ধরা যাক এই ল্যান্ডের এক্সাম্পলটা না দিয়ে আমি একটা অন্য এক্সাম্পল দিচ্ছি। যেমন ধরা যাক ব্যালেন্সিং অ্যান্ড কাউন্টার ব্যালেন্সিং বিষয়টা কি, একসাথে আমরা সেই বিষয়টি বুঝতে পারবো। যে এরকম আমার 2টো গ্রুপ আছে, একটা হচ্ছে এক্সপেরিমেন্টাল গ্রুপ আর একটা হচ্ছে কন্ট্রোল গ্রুপ, এরকম 2টো গ্রুপ আছে। তো এখানে দেখা যাচ্ছে এখানে এরকম কি রয়েছে, আমার এরকম ডাইমেনশন রয়েছে কটা, ডাইমেনশন ধরছি না, এখানে দেখা গেল আমার সাবজেক্ট আছে A, B, C এবং D, এই 4টে সাবজেক্ট রয়েছে, 4টে স্যাম্পল রয়েছে এক্সাম্পল হিসেবে বোঝানোর জন্য। এটা 4টে নয়, 400 হতে পারে। এখানে কি রয়েছে, এই 4টে স্যাম্পলকে, 4টে সাবজেক্টকে আমি 2টো ক্যাটাগরিতে নিয়েছি। একটা কি হচ্ছে মেলে 2টো নিয়েছি, ফিমেলে 2টো নিয়েছি। মেলে কি নিয়েছি A, C, আর এখানে দেখা যাচ্ছে B, D, এরকম ফিমেলে নিয়েছি, ঠিক আছে। তো একই রকমভাবে এখানে কি হচ্ছে, এখানেও আমি কি করব, এখানেও যখন আমি মানে করব
যখন এক্সপেরিমেন্টাল সিচুয়েশনটাকে জেনারেট করব তখন আমি এটাকে ইকুয়ালাইজ করব। অর্থাৎ কখনোই আমি এখানে এ বি সি ডি ই নেব না, ডিই নেব না। এখানে কি করব, বা এখানে এরকম নেব না যে ডি নিলাম, তার মধ্যে থেকে এ বি সি ডি তিনজন হচ্ছে মেল, একটা হচ্ছে ফিমেল, এরকম নেব না। মেল ফিমেল ক্লাসিফিকেশনটা যখন ইকুয়াল হবে, সিমেট্রিক্যাল হবে, তখন সেই টেকনিকটাকে, অর্থাৎ এখানে যেমন এ সি নিয়েছি, বি ডি নিয়েছি, এখানেও আমি এরকম কি করব, সেম কোয়ালিটি সম্পন্ন আমি কি করলাম, মেল এবং ফিমেলকে নিলাম, মেল নিলাম এবং ফিমেল নিলাম। তাহলে মেল ফিমেল কি নেব, সেম ফিচার্স যুক্ত। হ্যাঁ, এখানে এ বি সি ডি গ্রুপেরই আমি নিতে হবে, আমি কখনো এক্স ওয়াই জেড নিতে পারবো না। দেখা গেলো এখানেও আমাকে এ সি নিতে হবে, এখানেও আমাকে কিন্তু বিডি নিতে হবে, বিডি নিতে হবে। তাহলে কি দেখা যাচ্ছে যে সিমেট্রিক্যাল নেচার, সিমেট্রিক্যাল অর্থাৎ সাদৃশ্য আছে, মিল আছে, এরকম সিমেট্রিক্যাল মেকানিজম বা সিমেট্রিক্যাল ফিচার্স বা সিমেট্রিক্যাল প্রিন্সিপালসকে ফলো করে যখন আমরা এরকমভাবে ব্যালেন্স করছি এবং একই রকমভাবে এক্সপেরিমেন্টাল গ্রুপ এবং কন্ট্রোল গ্রুপের মধ্যে একটা ব্যালেন্সিং, সিমেট্রিক্যাল ব্যালেন্সিং বা হোমোজিনিটিকে মেনটেন করার চেষ্টা করছি, তখন সেটাকে কি বলা হচ্ছে, তখন সেই টেকনিকটাকে বলছি ব্যালেন্সিং। আর যেখানে দেখা যাচ্ছে যে আমরা পার্শিয়ালি, অর্থাৎ এরকম ডাইরেক্টলি আমি এটাকে ম্যানেজ করতে পারছি না, আমি করলাম কি, এখানে আমি কি করলাম যে এটাকে আমি হাফ করে ভাগ করে নিলাম। ঠিক আছে, হাফ করে ভাগ করে নিলাম মানে এখানে 4 জন আছে বা 5 জন আছে, 5 জন রয়েছে, এখানেও 5 জন রয়েছে, ধরা যাক এখানে 5 জন রয়েছে, এরকম এ বি সি ডি ভাগ রয়েছে, 5 জন রয়েছে। তো এখানে মেল ফিমেলটাকে আমি ক্লাসিফাই করেছিলাম ইকুয়ালি। ঠিক আছে, আবার কখনো দেখা যাচ্ছে যে এরকম যদি হয় যে আমি এখানে মেল নিলাম, এখানে মেল কি আছে, এখানে এ বি সি মেল আছে, আর ডি আর ই হচ্ছে ফিমেল আছে। ঠিক আছে, তো এখানে আমি কি করলাম, এখানে আমি ঠিক উল্টে দিলাম, এখানে কি নিলাম, এখানে আমি এখানে এবিসি নিলাম, এখানে এবিসি নিলাম, এখানে হচ্ছে ডি নিলাম। এখানে ভালো করে বোঝার চেষ্টা করুন, এখানে কি হচ্ছে যে এক্সপেরিমেন্টাল গ্রুপে এবিসিডির মধ্যে আমি দেখা যাচ্ছে মেল নিয়েছিলাম এবিসি, আর ডিই ফিমেলের মধ্যে নিয়েছিলাম ডিই, কিন্তু কন্ট্রোল গ্রুপে কি দেখা যাচ্ছে, আমার তাই নেওয়ার কথা ছিল কিন্তু সিমেট্রিক্যাল হতো না। তাই অ্যাসিমেট্রিক্যাল ব্যালেন্সিং কী হবে, এই গ্রুপে যেহেতু আমার এরকম ডিফারেন্স দেখা যাচ্ছে 3 আর এখানে 2, এখানে 3 আর 2 দেখা যাচ্ছে, তাহলে যদি আমার এখানে হওয়ার কথা ছিল 3-3 হওয়ার কথা ছিল, তাহলে সিমেট্রিক্যাল হতো। যেহেতু 3-3 হচ্ছে না, 3 আর 2 আছে, তো আমি এখানে কি করলাম, ব্যালেন্সটা কীভাবে করব, কম্পোনেন্টটাকে পাল্টে দিলাম। কীরকম, আমি এই যে এখানে ফিমেলের 2টো আছে, মেলের 3টে আছে, আমি এখানে কি করলাম, এখানে মেল 2টো করে দিলাম, এখানে ফিমেল 3টে নিলাম। ঠিক আছে, তাহলে এখানে কি হলো, হাফ করে, মানে এটাকে আমি পার্শিয়াল আমি ব্যালেন্স করলাম। অর্থাৎ যখন কমপ্লিট ব্যালেন্স করছি, সিমেট্রিক্যাল ব্যালেন্স করব, তখন সেই টেকনিকটাকে বলা হচ্ছে ব্যালেন্সিং। আর যখন আমি কি করব, কাউন্টার, অর্থাৎ পার্শিয়ালি অর সেকশনালি যখন আমি ব্যালেন্স করব, সেটা হচ্ছে কাউন্টার ব্যালেন্সিং। এইগুলো 4টি গুরুত্বপূর্ণ টেকনিক সম্পর্কে অলরেডি আমরা আলোচনা করলাম। এভাবে আমরা কি করতে পারি, আমরা কিন্তু এক্সট্রানিয়াস ভেরিয়েবলের এফেক্টকে আমরা কন্ট্রোল করতে পারি। আর একটা সবথেকে পপুলার যে টেকনিকটা রয়েছে সেটা হচ্ছে থ্রু র্যান্ডমাইজেশন। র্যান্ডমাইজেশন কি, যখন আমরা কিছু সাবজেক্ট সিলেক্ট করব, সাবজেক্ট এক কথা হচ্ছে দ্য স্যাম্পল ফর দ্য স্টাডি। সেই সাবজেক্টকে যখন সিলেক্ট করা হবে, বা যে মানে এরিয়া ফর এক্সপেরিমেন্টেশনের জায়গাটাকে যখন সিলেক্ট করা হবে, তখন সেটা যখন র্যান্ডমাইজেশনের টেকনিককে মেনটেন করে করা হবে। এই র্যান্ডমাইজেশন টেকনিকটা কি সেটা সম্পর্কে বলি, যে সহজভাবে আমাদেরকে মনে রাখতে হবে যে যখন সিলেক্ট করা হবে এবং সিলেকশনের মধ্যে যে কম্পোনেন্টগুলো থাকবে, তার মধ্যে যখন প্রত্যেকটা কম্পোনেন্টের ইচ অ্যান্ড ইকুয়াল অপরচুনিটি থাকবে টু সিলেক্ট, অর্থাৎ সিলেকশনের সময় যখন প্রত্যেকটা কম্পোনেন্ট হ্যাজ প্রোভাইড সে ইকুয়াল অপরচুনিটি অর ইকুয়াল রাইট টু সিলেক্ট, যখন প্রত্যেকটা কম্পোনেন্টকে যদি নির্বাচন হওয়ার বা নির্বাচিত হওয়ার যদি সমান সুযোগ থাকে, তাহলে সেক্ষেত্রে সেই টেকনিকটাকে র্যান্ডমাইজেশন বলে। উদাহরণ হিসেবে আমি যেমন বলতে পারি যে একটা জারের মধ্যে 500টা নাম রয়েছে, আমি ঠিক করলাম সেখান থেকে 5টা নাম তুলব, 5টা নাম তুলব, সেই 5টা চিরকুট, 500টা চিরকুট ছিল, সেখান থেকে আমি 5টা নাম নিব। তাহলে এখানে 500টা চিরকুটের 500টাই কিন্তু 500টার প্রত্যেকটার কিন্তু ইকুয়াল চান্স আছে। যখন আমি সিলেক্ট করব, সেটাকে ঘেটে নিয়ে এরকম দুলিয়ে নিয়ে সেটাকে সেখান থেকে যখন আমি 5টা চিরকুট নেওয়ার সময় কিন্তু প্রত্যেকটা চিরকুটের কিন্তু ইকুয়াল চান্স থাকবে সেই 5-এর মধ্যে নির্বাচিত হওয়ার। লটারি, এটা হচ্ছে একটা লটারি মেথড, অত্যন্ত জনপ্রিয় একটা মেথড। সেখান থেকে যখন আমি সিলেক্ট করছি, তাহলে যে চিরকুটটা সিলেক্ট করলাম বা যেগুলো সিলেক্ট করলাম না, যেটা সিলেক্ট করলাম তো সেটি সিলেক্ট হয়ে গেল, আর যেগুলো সিলেক্ট করলাম না প্রত্যেকের কিন্তু ইকুয়াল চান্স ছিল নির্বাচিত হওয়ার, সিলেক্ট হওয়ার। তো এই যে মেকানিজম বা এই যে পলিসি বা এই যে প্রিন্সিপালসটা ফলো করা হয়,
তখন সেটাকে কী বলা হচ্ছে র্যান্ডমাইজেশন। এই র্যান্ডমাইজেশনের মাধ্যমে অর্থাৎ সিলেকশন দ্য সাবজেক্টস আর সিলেকশন দ্য স্যাম্পল ফর দ্য স্টাডি as per the objective to get the representative data যখন করা হবে তখন এই র্যান্ডমাইজেশনের মাধ্যমে যখন যদি করা হয় তাই এক্সট্রেনিয়াস ভেরিয়েবলের এফেক্টকে কন্ট্রোল করা যায়। এর মাধ্যমে এক্সপেরিমেন্টেশনের যে গুরুত্বপূর্ণ অবজেক্টিভ, এক্সপেরিমেন্টেশনের যে গুরুত্বপূর্ণ পারপাস রয়েছে সে পারপাসকে নিশ্চিতভাবে এনশিওর করা যেতে পারে। তাহলে আমরা আশা রাখবো যে এই যে ভেরিয়েবল সম্পর্কিত যে আজকে যে আলোচ্য বিষয় ডিলিনিয়েট দ্য ভেরিয়েবল, অর্থাৎ যেখানে আমরা আলোচনা করলাম তিনটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে কনসেপ্ট অফ ভেরিয়েবল নিয়ে আমরা আলোচনা করেছি। দ্বিতীয় ক্ষেত্রে আমরা আলোচনা করছি ডিফারেন্ট টাইপস অফ ভেরিয়েবল। টাইপস অফ ভেরিয়েবলে আমরা আলোচনা করতে গিয়ে প্রথমে আমরা কনসেপ্টে কী আলোচনা করলাম, যে যা ভ্যারি করে এবং যা পরিবর্তনশীল বা যা পর্যবেক্ষণ করা যায় বা পরিবর্তনশীল সেই বিষয়গুলোকে মেজারেবল আর মডিফায়েবল যে কম্পোনেন্ট সে যা ভ্যারি করে সেগুলোকে ভেরিয়েবল বলছে। সেটা নিয়ে আমরা এক্সাম্পল দিয়ে আলোচনা করেছি। আমরা নমিনাল স্কেলের প্রয়োগ এর ভিত্তিতে আমরা ভেরিয়েবলের টাইপ আমরা আলোচনা করেছি, ডিসক্রিট ভেরিয়েবল বা নমিনাল ভেরিয়েবল বা ক্যাটেগরিক্যাল ভেরিয়েবল। সেখানে বলা হচ্ছে ডাইরেক্ট ক্যাটাগরাইজেশনের মাধ্যমে যখন একটা ক্লিয়ার গ্যাপ ক্রিয়েট করার মাধ্যমে ভেরিয়েবলকে সেকশন এই ভাগ করা হচ্ছে তখন সেটা হচ্ছে নমিনাল ভেরিয়েবল। এক্সাম্পল হিসেবে যেমন আমরা জেন্ডার হিসেবে একটা আলোচনা করেছিলাম, জেন্ডারকে তিনটে গ্রুপে ভাগ করে দিলাম, একটা ক্লিয়ার গ্যাপ সেট করে দিলাম, সেটা হচ্ছে হয়ে গেল নমিনাল আর ডিসক্রিট ভেরিয়েবল। একই রকমভাবে কন্টিনিউয়াস ভেরিয়েবল বলতে আমরা সাধারণভাবে সেই ভেরিয়েবলগুলোকে বুঝি যেগুলো মূলত হচ্ছে কোয়ান্টিটেটিভ রিসার্চের ক্ষেত্রে বিশেষ করে আমরা যে ভেরিয়েবলগুলো নিয়ে স্টাডি করে থাকি, বেসিক্যালি যে ভেরিয়েবলগুলো মূলত এই অর্ডিনাল ইন্টারভ্যাল অ্যান্ড রেশিও স্কেল এর মাধ্যমে মেজার করা হয়, সেই ভেরিয়েবলগুলোকে কন্টিনিউয়াস ভেরিয়েবল বলা হচ্ছে। একই রকমভাবে এক্সপেরিমেন্টাল সিচুয়েশন বা এক্সপেরিমেন্টাল পারপাসের পরিপ্রেক্ষিতে আমরা দেখা যাচ্ছে যে ভেরিয়েবলকে মেইনলি দুটো ভাগে ভাগ করছি, ইন্ডিপেন্ডেন্ট এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে সেই ভেরিয়েবলগুলো যেগুলি মূলত কোনো একটি ভেরিয়েবলের পরিবর্তন হতে সাহায্য করছে, সেটি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এবং যে পরিবর্তিত হচ্ছে সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আবার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে প্রভাবিত করতে পারে বা এই ইকুয়েশনের মাঝখানে প্রভাব বিস্তার করতে পারে এরকম কিছু ভেরিয়েবল রয়েছে যেগুলো ডিফাইন্ড, ট্রাই টু কন্ট্রোল, তাদের এফেক্টকে কন্ট্রোল করার চেষ্টা করা হয়, তাদের এফেক্টকে মিনিমাইজ করার চেষ্টা করা হয়, ইন্টারভেনিং ভেরিয়েবল। আর যেগুলো হচ্ছে নন ডিফাইন্ড ভেরিয়েবল সেগুলো হচ্ছে এক্সট্রানিয়াস ভেরিয়েবল। সেই তাছাড়া আমরা কি করলাম, তাছাড়া আলোচনা করলাম যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কত রকমের আছে। যে পারপাস, যখন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের পারপাস থাকবে, যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলগুলো পারপাসে যার পারপাস থাকবে মেজার করা, তখন সেটার নাম হয় মেজার করা। যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলগুলোকে শুধু কন্ট্রোল করার পারপাসে স্টাডি করব, কন্ট্রোল সেই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল নাম হয়ে যাবে কন্ট্রোল ভেরিয়েবল। একই রকমভাবে যখন যে ভেরিয়েবলের পারপাস হবে ট্রিটমেন্ট করা অর্থাৎ এক্সপেরিমেন্টালি ম্যানিপুলেট করা, তখন সেটাকে কী বলা হচ্ছে ট্রিটমেন্ট ভেরিয়েবল। আবার যখন কোনো একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সিগনিফিক্যান্সকে বা ইনফ্লুয়েন্সকে অনেক বেশি জাস্টিফাই করার জন্য আর একটা সেকেন্ডারি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে সিলেক্ট করা হবে, তার ইনফ্লুয়েন্সটাকে ইনকালকেট করার চেষ্টা করা হবে, সেটাকে তখন বলা হবে মডারেটিং ভেরিয়েবল। এরপরে আমরা আলোচনা করলাম কত রকম টেকনিক রয়েছে এক্সট্রানিয়াস ভেরিয়েবলগুলোকে কন্ট্রোল করার। এটা আমাদের জানতে হবে, তার কারণ হচ্ছে এক্সট্রানিয়াস ভেরিয়েবল একটা গুরুত্বপূর্ণ রিসার্চের যে আউটকাম বা তার রিসার্চের যে পরিস্থিতি সেটা কমপ্লিটলি ডাইভার্ট করে দিতে পারে, তার ভ্যালুকে কমপ্লিটলি ডিস্ট্রয় করে দিতে পারে, নষ্ট করে দিতে পারে। সেজন্য আমাদেরকে সেই টেকনিকগুলো জানা দরকার। প্রথম টেকনিক হিসেবে আমরা কি আলোচনা করেছি এলিমিনেশন। যখন যে এক্সট্রানিয়াস ভেরিয়েবলগুলোকে আমরা পার্শিয়ালি অবজার্ভ করলাম, সেই পার্শিয়ালি অবজার্ভ করা যে ভেরিয়েবলগুলো রয়েছে সেগুলোকে ডাইরেক্ট এলিমিনেট করে দিচ্ছি, বাদ দিয়ে দিচ্ছি, তার মাধ্যমে আমরা এদের এফেক্টকে কন্ট্রোল করতে পারি। আমরা পরিস্থিতিকে কনস্ট্যান্ট করার মাধ্যমে, পরিস্থিতিকে হোমোজিনিয়াস একটা প্ল্যাটফর্ম জেনারেট করার মাধ্যমে আমরা তার এফেক্টগুলোকে কন্ট্রোল করতে পারি। একই রকমভাবে আমরা ব্যালেন্সিং টেকনিকের এক্সাম্পল দিয়েছি, সিমেট্রিক্যাল সিচুয়েশন মানে কোনো সিচুয়েশনসকে বা সার্কামস্টেন্সেসকে বা এনভায়রনমেন্টাল ফর এক্সপেরিমেন্টেশনটাকে আমরা সিমেট্রিক্যাল কনসিডারেশনের মাধ্যমে একটা ব্যালেন্সিং করার চেষ্টা করছি, মানে একটা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছি। সেটা ব্যালেন্সিং। পার্শিয়ালি যখন করছি কাউন্টার ব্যালেন্সিং। র্যান্ডমাইজেশন মানে আমরা প্রত্যেকটা সাবজেক্টকে ইচ অ্যান্ড ইকুয়াল অপরচুনিটি দিচ্ছি টু বি সিলেক্ট হওয়ার জন্য, সেক্ষেত্রে এই টেকনিকটা হচ্ছে র্যান্ডমাইজেশন। এই টেকনিকগুলোর মাধ্যমে প্র্যাকটিক্যালি আমরা এক্সট্রানিয়াস ভেরিয়েবলের এফেক্টগুলোকে কন্ট্রোল করতে পারবো এবং কন্ট্রোল করার মাধ্যমে আমরা কিন্তু ভেরিয়েবলকে একটা স্টাডির ক্ষেত্রে বা একটা ইনভেস্টিগেশনের ক্ষেত্রে ভেরিয়েবলগুলো যাতে একটা অথেন্টিক জায়গা রিপ্রেজেন্ট করতে পারে, অথেন্টিক একটা ট্রান্সপারেন্ট অ্যান্ড রিলায়েবল জায়গাটাকে রিপ্রেজেন্ট করতে পারে, সেই জন্য আমরা এই কাজগুলি আমাদেরকে জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে। আপনারা মনোযোগ সহকারে সকলে শুনছিলেন, তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।